উদ্যান লিটল ম্যাগাজিনের ২১৯তম পর্বে সবাইকে সুস্বাগত। আমরা আগেই বলেছিলাম যে আমরা কয়েকটি পর্ব করব একটি বিষয় নিয়ে। একটি নির্দিষ্ট বিষয়কে সামনে নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। আমাদের শিরোনাম ছিল জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলাম। আজকে জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পর্ব আমরা শুরু করব। যথারীতি আজকেও আমাদের অনুষ্ঠানের আলোচক, বক্তা, মেহমান যাই বলি না কেন একজনই থাকছেন। তিনি মোহাম্মদ জিহাদউদ্দিন, একজন নজরুল গবেষক, যুগ্ম সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সদস্য ট্রাস্টি বোর্ড, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট। আমরা আজকের অনুষ্ঠানে সাজানোর জন্য এমন একজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি কলকাতা থেকে, যার আবৃত্তি শোনার জন্য অনেকের মতো আমিও অপেক্ষায় বসে থাকি। কখন কোথায় তার কোন আবৃত্তি হয় আমি সো মেরে চিলের মতো সেটি শুনি। কেন শুনি সেটি আমি বহুবার বহু জায়গায় বহুভাবেই বলেছি। তার আবৃত্তির মধ্যে এক ধরনের মাদকতা রয়েছে, তার আবৃত্তির মধ্যে এক ধরনের হৃদয় থেকে শব্দ বের হওয়ার যে আকুতি, যে প্ররোচনা, সেটি আমরা লক্ষ্য করি। আবৃত্তি অনেকেই করেন, বাংলা ভাষাভাষী অনেক মানুষই আবৃত্তি করেন, কিন্তু আজকে যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তার আবৃত্তিটি এমন একটা জায়গা থেকে তিনি করেন যেটি আসলে মনে হয় যে তিনি কথা বলছেন আমাদের সঙ্গে। কথার মধ্য দিয়ে তিনি আবৃত্তির যে ঢংটি তিনি রপ্ত করেছেন, সেই জন্যই তাকে আমরা বারবার, অনেকটা বলা চলে জোর জবস্তি করে আজকে যাকে নিয়ে আসা হয়েছে। তিনি সকলের প্রিয়, অত্যন্ত তরুণ একজন মানুষ, কিন্তু অত্যন্ত ভালো আবৃত্তি শিল্পী। তার নাম হচ্ছে সুচন্দ্রিমা সেনগুপ্ত, বাড়ি কলকাতায়। যথারীতি আজকে অনুষ্ঠান শুরু করব জিয়াদ ভাইকে দিয়ে শুরু করব, কিন্তু প্রথমে আমরা চলে যাবো, আজকে যেহেতু একজন আবৃত্তি শিল্পী আমরা পেয়ে গিয়েছি, তো আমরা আবৃত্তি শিল্পীর কাছ থেকেই পরপর দুটি আবৃত্তি শুনবো। আবৃত্তি নিয়ে আসছেন সুচন্দ্রিমা সেনগুপ্ত। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। ধন্যবাদ জানাই উদ্যান টিভি এবং তৌফিক দাদাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এই অনুষ্ঠানটির জন্য নিজেও অপেক্ষা করেছিলাম যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে যে আলোচনা হবে সেটি জানার এবং শোনার আগ্রহ আমারও রয়েছে। তাই কাল বিলম্ব না করে আমি আমার নিবেদনে সরাসরি চলে যাই। আমি দুটি ছোট কবিতা শোনাবো। প্রথম কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের কবিতা বারাঙ্গনা। কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতুও গায়ে, হয়তো তোমাকে জন্ম দিয়াছে সীতার সমস্ত হলো মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন, কানীন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি, শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাঁদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়। মনি হলো শুনি সত্যকাম, সে জারজ জবালা শিশু, বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু, কেহ নহে হেথা পাপ পঙ্কিল, কেহ সে ঘৃণ্য নহে, ফুটিছে অযৌত বিমল কমল কামনা কালিয়া দহে। শোনো মানুষের বাণী, জন্মের পরে মানব জাতির থাকে না কোনো গ্লানি, পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যেরও অধিকার, শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার, অহল্যা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী, তোমরা
তোমরাও কেন হবে না পূজ্যা বিমল সত্যসেবী? তব সন্তানে জারজ বলিয়া কোন গোড়া পারে গালি? তাহাদের আমি এই দুটি কথা জিজ্ঞাসা করি খালি। দেবতা গো জিজ্ঞাসী, ১৫০ কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী, কয়জন পিতামাতা উহাদের হয়ে নিষ্কাম ব্রতী পুত্রকন্যা কামনা করিল? কয়জন সৎ সতী, কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে? কার পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে? শুনো ধর্মের চাই, জারজ কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই। পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। আমার পরবর্তী নিবেদন ছায়ানট কাব্যগ্রন্থের একটি কবিতা, পলাতকা। কোন সুদূরের চেনাবাসীর ডাক শুনেছি সরি চখা, ওরে আমার পলাতকা। তোর পড়ল মনে কোন হারা ঘর, স্বপন পারির কোন অলকা, ওরে আমার পলাতকা। তোর জল ভরেছে চপল চোখে, বল কোন হারামা ডাকলো তোকে রে? ওই গগন সীমায় সাঁঝের ছায়ায় হাত ছানি দেয় নিবিড় মায়ায়। উতল পাগল চিনিস কি তুই, চিনিস ওকে রে? যেন বুক ভরা ও গভীর স্নেহে ডাক দিয়ে যায় আয়, ওরে আয় আয় আয়, কোলে আয় রে আমার দুষ্টু খোকা, ওরে আমার পলাতকা। দক্ষিণ হাওয়ায় বনের কাঁপনে দুলাল আমার হাত ইশারায় মা কিরে তোর ডাক দিয়েছে আজ। এতদিনে কি চিনলি রে তুই পর আপনে? নিশি ভোরেই তাই কি আমার নামলো ঘরে সাঁঝ? ধানের শীষে শ্যামার শীষে জাদুমণি বল সে কিসেরে? তুই শিউরে উঠে ছিঁড়লি বাঁধন, চোখ ভরা তোর উছলে কাঁদন রে। তোরে কে পিয়ালো সবুজ স্নেহের কাঁচা বিষেরে? যেন আচমকা কোন শশক শিশু চমকে ডাকে হায়, ওরে আয় আয় আয়, ওরে আয় রে খোকন আয়, বনে আয় ফিরে আয় বনের চকা, ওরে চপল পলাতকা, ওরে আমার পলাতকা। আমি আজকে কোনো মন্তব্য করবো না, যেহেতু আজকে একজন নজরুল গবেষক এখানে উপস্থিত হয়েছে। তো সুচিন্দ্র সেনগুপ্তের কবিতা আপনার কাছে কেমন মনে হলো? জিয়াদ ভাই, আপনাকে দিয়েই শুরু করছি, কারণ যেহেতু সে চলে যাবে, থাকবে না আমাদের সঙ্গে আর কি। তো আপনি তার সম্বন্ধে একটু মূল্যায়ন করলেই তারপরে আমরা অনুষ্ঠানে চলে যাবো আর কি। কথা বলবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, আর্থিক বিভাগ প্রতিষ্ঠান, অর্থ মন্ত্রণালয় এবং সদস্য ট্রাস্টি বোর্ড, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের স্বনামধন্য সদস্য মোহাম্মদ জিহাদউদ্দিন। ধন্যবাদ আমার প্রিয় মানুষ, প্রিয় কবি জনাব তৌফিক জহুর ভাই। আমি কি বলবো, আমার শুধু মনে হচ্ছিল যে যদি কবিতা দিয়েই প্রোগ্রামটা শেষ হয়ে যেত তাহলে সেটা সবচেয়ে ভালো হতো। মানে একদম মুগ্ধ হয়ে মন্ত্রমুগ্ধের মতো
আমি পাঠ শুনছিলাম এবং আপনি শুরুতে যথার্থই বলেছিলেন যে আসলে তিনি প্রচলিত অর্থে আবৃত্তি করেন না। তিনি করেন হৃদয় দিয়ে, একেবারে অন্তর দিয়ে। যেটা আমি একেবারে মানে একটা মর্মে, মর্মে আমি অনুভব করেছি এই দুটো আবৃত্তি। এবং আমার বিশ্বাস যে পাঠকরা আজকের শ্রোতারা যদি সবটুকু সময় জুড়ে আ দিদিকে পেতেন, তাহলে আমার মনে হয় তারা বেশি খুশি হতেন। আহ তো আমরা আশা করব যে পরবর্তীতে আমরা তার কাছ থেকে আরো শুনবো। আর আমরা আসলে একটি পরিবারের সদস্য। নজরুল আমাদেরকে এই বৃহত্তর পরিবারের সাথে আবদ্ধ করেছেন। আ কলকাতাতেই তো ছিল নজরুলের আসলে কর্মজীবন। আ আর বাংলাদেশে তো তিনি শুয়ে আছেন তার চিরশয্যা এবং বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের তিনি জাতীয় কবি হিসাবে আছেন আমাদের কাছে। তো আমাদেরকে তিনি একটা আ কি বলবো যে অপার্থিব একটা প্রেমের বন্ধনে তিনি আমাদেরকে বেঁধে দিয়েছেন। তো আমরা দিদির কাছ থেকে পরে অনেক কিছু শুনবো আশা করি, অনেক কবিতার আবৃত্তি শুনবো। তো বিদায় নেওয়ার পূর্বে কি আমরা আরেকটি কবিতা শুনবো কিছু অংশ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আমার মনের ডিজায়ার ছিল। আপনি বলে দিয়েছেন, খুব খুশি তো হলাম। আমরা অনুরোধ করব সুচিন্দ্রা সেনগুপ্তকে তার যাওয়ার পূর্বে আরেকটি কবিতা আবৃত্তি করে সে যেন আজকের মতো চলে যেতে চায়। যদি চায় সে, আমরা চাই সে হ্যাঁ, থাকুক, বাট সে যদি চলে যেতে চায় সে যেতে পারে, বাট আরেকটি কবিতা সে আবৃত্তি করুক। শিওর। তারপরে আমরা আজকের অনুষ্ঠানে ফিরে যাবো আর কি। আবৃত্তি করছেন কলকাতা থেকে আজকের অনুষ্ঠানের বিশেষ আমন্ত্রিত অতিথি সুচন্দ্রিমা সেনগুপ্ত। মানে ধন্যবাদ দিয়ে আমি আপনাদেরকে ছোট করতে চাই না। এটা আপনাদের স্নেহ, আপনাদের ভালোবাসা যে আমার আবৃত্তি আপনাদের ভালো লেগেছে। আমি ঠিক আছে, আমি শেষ করব একটি কবিতা দিয়ে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা আগমনী। একই রণ বাজা বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন, সে কি দমকি দমকি ধমকি ধমকি, দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি, ওঠে চোটে চোটে ছোটে লোটে ফোটে, বন্ধি ফিনিকি চমকি চমকি, ঢাল তলোয়ারে খম খন, একই রণ বাজা বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন, হই হই রব ওই ভৈরব হাঁকে, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ঝাঁকে, লাল গৈরিক গায়ে সৈন্যে ধায়ে তালে তালে ওই পালে পালে, ধরা কাঁপে দাপে যাকে মহাকাল কাঁপে থর থর, রণে কর কর কাড়া খাড়া ঘাত, শির পিষে হাঁকে রথ ঘর ঘর, ধ্বনি ঘর ঘর, গুরু গর গর, বলে ভেরি তুরি হর হর হর, চিৎকার ছোটে সুরাসুর সেনা হন হন, ঝঞ্ঝা ঝাপটি দাপটি সাপটি হু 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 শন শন, ছোটে সুরাসুর সেনা হন হন, তাতা থই থই তাতা থই, খল 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 খল, নাচের অনুরঙ্গিনী সঙ্গিনী সাথে ধক ধক জলে জল জল, বুকে মুখেরও সুতাসন, রোষ কথা শুন, ওই ডম্বরু দোলে ডিমি ডিমি বলে বাম্মরুত সম্বর দোলে, জম্বরুন কি কল কল্লোলে চলে উতরলে, ধ্বংসে মাতিয়া তাথিয়া তাথিয়া নাচিয়া রঙ্গে চরণ ভঙ্গে সৃষ্টি সে টলে টলমল, ও কি বিজয়ধ্বনি সিন্ধু গরজে কল 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 কল, ওঠে কোলাহল উঠ হলাহল, ছোটে মন্থনে পুনঃ রক্ত উদধি ফেন বিষ খরে গল গল, টলে নির্বিকার সে বিধাত্রীর গো সিংহ আসন টলমল, তার আকাশ জোড়া ও আয়ত নয়নে করুণা অশ্রু ছল ছল, বাজে মৃত সুরাসুর পাঁজরে ঝাঝর ঝমঝম, নাচে ধূর্যটি সাথে প্রমথ ববম বম বম, লাল লালে লাল ওড়ে ঈশানে নিশান যুদ্ধের, ছোটে ওঙ্কার রণডঙ্কার, নাদে ওম ওম মহাশঙ্খ বিষান রুদ্রের, ছোটে রক্ত ফোয়ারা বন্ধির বান রে, কোটি বীর প্রাণ ক্ষণে নির্বাণ,
তবু শত সূর্যের জ্বালাময় রোষ, গমকে শিরায় গম গম, বাজে মৃত সুরাসুর পাঁজরে ঝাঝর ঝমঝম। ওই অসুর পশুর মিথ্যা দৈত্য সেনা যত, হত আহত করে রে দেবতা সত্য। স্বর্গ মর্ত পাতাল মাতাল রক্ত সুরায় ত্রস্ত বিধাতা, মস্ত পাগল পিনাক পানি সত্রিশূল প্রলয় হস্ত ঘুরায়, ক্ষিপ্ত সবাই রক্ত সুরায়। চিতার উপরে চিতা সারি সারি চারিপাশে তারি, ডাকে কুকুর গৃহিণী শৃগাল, প্রলয় দোলায় দুলিছে ত্রিকাল, প্রলয় দোলায় দুলিছে ত্রিকাল। রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ, 10 দিকে তার 10 হাতে বাজে 10 প্রহরণ। পদতলে লুটে মহিষাসুর, মহামাতা ওই সিংহ বাহিনী, জানায় আজিকে বিশ্ববাসীকে, শাশ্বত নহে দানব শক্তি, পায়ে পিষে যায় শির পশুর। নাই দানব নাই অসুর, চাই নেশুর চাই মানব, বরা ভয় বাণী ওই রেকার, শুনি নহে হই রই এবার। ওঠ রে ওঠ, ছোট রে ছোট, শান্ত মন ক্ষান্ত রং, খোল তরুণ চল বরণ, করব মায় ডরব কায়, ধরব পায় কার সে আর, বিশ্ববাই পার সে যার। আজ আকাশ ডোবানো নেহারি তাহারি চাওয়া, এই শেফালিকা তলে কেবালিকা চলে, কেশের গন্ধ আনিছে আশিন হাওয়া। হিমালয় জাগো, ওঠো আজি, তব সীমালয় হোক, ভুলে যাও শোক, চোখে জল বোক। শান্তির আজি শান্তি নিলয়, এ আলয় হোক। ঘরে ঘরে আজি দীপ জ্বলুক, প্রাবাহন গীত চলুক, দীপ জ্বলুক গীত জ্বলুক। আজে কাপুক মানব কনকল্লোলে কিশলয় সমনিখিল বম। স্বাগতম স্বাগতম মাতরম মাতরম। ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা বাণী লুণ্ঠে, বন্দে মাতরম বন্দে মাতরম। অসংখ্য ধন্যবাদ সুন্দরমা সেনগুপ্ত। আমি 3 বছর আগে যার কণ্ঠ শুনে এসেছিলাম কলকাতায়, একই মঞ্চে বসেছিলাম, ঠিক কণ্ঠটি আগের থেকে আরো বেশি অনেক বেশি ডেভেলপ করেছে আর কি, এবং খুব ভালো লাগলো আজকে তাকে উদ্যানের লাইভে পেলাম। এবং উদ্যানের যখন কোভিড পিরিয়ড চলছিল তখন বলা চলে প্রত্যেক বুধবারই আমি তখন এক আকাশের তারা নামে একটি অনুষ্ঠান করতাম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পীদের নিয়ে আর কি। সেখানেই প্রথম আমার সঙ্গে তার প্রথম পরিচয় হয়েছে, সাক্ষাৎ হয়েছে অনেক পরে, প্রায় আরো 1 বছর পরে দেখা হয়েছে আর কি। কিন্তু আমি যাকে মানে দেখে এসেছিলাম আর কি, আজকে দেখলাম একজন পরিণত মানুষকে দেখলাম আর কি। খুব ভালো লাগলো সুন্দর সেনগুপ্ত, খুব ভালো থেকো এবং সৃজনে থেকো। এবং তোমাকে আমরা আবারও কোনো এক সময়ে নিয়ে আসবো। তোমার অনেক ব্যস্ততা রয়েছে আমি জানি, এবং বাসায় বিঙ্গ রয়েছে, বিঙ্গ বাবু হয়তো থাকবে এখন। তো আমরা আজকের মতো শুভেচ্ছা জানিয়ে তোমাকে ছেড়ে দিচ্ছি না, তুমি স্বেচ্ছায় চলে যাচ্ছ আর কি, আমরা নিয়ে আসবো আর কি, সে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ, খুব ভালো থেকো আর কি। এবং বাংলাদেশে আসার নিমন্ত্রণ রইল বাংলাদেশে আমরা তাকে খুব শীঘ্রই তার সহ পরিবার সহ তাকে বাংলাদেশে আমরা আমন্ত্রণ জানাবো আশা করছি। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে হ্যাঁ বলো। না, আপনাদের দুজনকেও এবং গোটা উদ্যান পরিবারের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং এটা আজকে হলো চন্দ্রিমা উদ্যান নাকি? ওকে, ধন্যবাদ।
আমরা অনুষ্ঠানেই রয়েছি। আমরা একটু আবৃত্তির মতো ছিলাম আরকি। অনুষ্ঠানে এখনো আমরা আছি। আমরা অনুষ্ঠানের আলোচনা পর্বে যাবো এই পর্যায়ে আরকি। তো আলোচক হিসেবে আমরা তো বরাবরই একজনকে রেখেছি আরকি। তিনি আমাদের সঙ্গে আলোচনা করছেন। আগের পর্বে অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। আজকের বিষয়ে আমরা আলোচনা করব একটি টপিকস নিয়ে, নজরুলের প্রেম। আমরা চলে যাব সরাসরি ঢাকা থেকে কুমিল্লায়, যেখানে নজরুলের প্রেমটি সৃষ্টি হয়েছিল এবং যে প্রেমের ফুলটি মূলত ফুটেছিল নার্গিস নামে একজন মহিষী নারীর মাধ্যমে। আমরা জানবো আজকে আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে আসলে এই প্রেম, একটু আগে আমরা যে কবিতাগুলো শুনছিলাম সুধীন্দ্রনাথ সেনগুপ্তের কণ্ঠে, আমাদের রক্তে কিন্তু আগুন লেগে গিয়েছিল আসলে। কবিতার যে রিদম, কবিতার যে বাজনা, কবিতার যে সরগম গুলো যখন বাজছিল আর কি কানের মধ্যে, রক্তের মতো গিয়ে এক ধরনের অদ্ভুত দোতনা সৃষ্টি করছিল আর কি। তো সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে মানুষের কবিতার মধ্যে, শব্দের মধ্যে এই ধরনের বারুদ লুকিয়েছিল, সেই মানুষ কি করে এতটা প্রেমিক হলেন? শুনতে যাচ্ছি আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি জিয়াদ ভাইয়ের কাছ থেকে, বারুদ আর শব্দের মধ্যে তার কাছ থেকে এই ধরনের প্রেম কিভাবে পেলাম আমরা? এটার উত্তর উনি নিজেই দিয়েছেন। তিনি বলেছিলেন যে নার্গিসের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে যে আঘাত তিনি পেয়েছিলেন নার্গিসের কাছ থেকে, বাট সেটাকে আঘাত না, তিনি ওইভাবে আসলে তাকে দায়ী করেননি কোনো সময়। বাট এটা বিধাতারই হয়তো একটা ইচ্ছা ছিল, নিশ্চয়ই বিধাতার ইচ্ছা। তাদের সেই প্রেমের মিলনটি হয়নি। কিন্তু নজরুল বলেছিলেন যে আমি যে আজকে যে বিদ্রোহী হয়ে উঠেছি বা আমার যে বীণা, অগ্নিবীণা হয়ে উঠেছে, তার কৃতিত্ব কিন্তু নার্গিস। তো সুতরাং সেই যেখানে বিদ্রোহ সেখানেই কিন্তু প্রেম, সেখানেই নজরুল। এবং যেখানে তার নিজের কথা, যে বিদ্রোহী কবিতায় যেটা বলেছেন যে, "মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতূর্য।" তো সুতরাং এই যে একটা মানে আ ২ টা বিপরীতমুখী বৈশিষ্ট্য আপাত দৃষ্টিতে মনে হয়। যে একদিকে বাঁশের বাঁশুরি, তিনি প্রেমের আ রাজ্যে রাজাধিরাজ আমরা বলব। আরেকদিকে তার আরেক হাতে রণতূর্য। আ একদিকে তিনি প্রেমের আ একটা অসীম একটা মহা সাগর তিনি তৈরি করেছেন। আরেকদিকে তার হাতের রণধৈর্য, যেখানে অন্যায়, যেখানে জুলুম, যেখানে অত্যাচার, সেখানে তিনি বিদ্রোহ করেছেন। আ যেথায় মিথ্যা ভণ্ডামি, ভাই করব সেথায় বিদ্রোহ, ধামাধরা জামাধরা, মরণ ভীতু চুপ রহ। তো সেই কবি যিনি এত শক্ত কথা বলছেন, যে আ যেটা আমরা একটু আগে কবিতাগুলো থেকে আমরা দেখলাম, যে বিশেষ করে সর্বশেষ যে কবিতাটি শচন্দ্রিমা আবৃত্তি করে গেল, যে এই কবি যার হাতে, যার কলমে অগ্নি ঝরছে, এটাকে মানে আগ্নেয়গিরি বললেও ভুল বলা হবে। সেই একই কবি কেমন করে প্রেমের ফুল ফোটাচ্ছেন। মানে একটা অদ্ভুত ব্যাপার, একটা অদ্ভুত ব্যাপার। তো এখন আমরা আজকে আপনি যেই টপিকটি নির্ধারণ করেছেন আলোচনার জন্যে, আপনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। যে অত্যন্ত আ আ সময়োপযোগী এবং একটা চিরকালীন, শুধু সময়োপযোগী বলব না, নজরুলের জন্য এটা একটা চিরকালীন টপিক, যে প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। তো আমি আমার বক্তব্যের শুরুতেই আপনার প্রতি কৃতজ্ঞতা তো জানাচ্ছি। পাশাপাশি যারা দর্শক শ্রোতারা অনুষ্ঠানটি দেখছেন বা ভবিষ্যতেও যারা দেখবেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আজকে আমরা একটু ফরমাল কথা না বলে একটু আড্ডা দেই। কি বলেন? হ্যাঁ? তাফিক ভাই? কারণ বড় কথা, বড় ভাব এগুলা যারা আড্ডায় হবে আসলে। মানে এই নজরুলের প্রেমের বিষয়টা আসলে মানে ঠিক কোশ্চেন, আজকে কোনো প্রশ্ন করব না। আমি শুধু একটি বাক্য আপনাকে বললাম যে আজকে আমরা কথা বলব নজরুলের প্রেম নিয়ে আসলে। এক্সাক্টলি, থ্যাংক ইউ। মানে সুধীন্দ্রনাথ সেনগুপ্ত যে জায়গাটা আগুন লাগিয়ে গিয়েছে আরকি, যে বারুদ সেই জায়গায় প্রেমের ফুল, প্রেমের ফুল ফোটানো। হ্যাঁ, ঝলসে ওইখান থেকে আমরা একেবারেই মানে 160 ডিগ্রি ঘুরে আমরা চলে আসবো প্রেমের বাগানে। আমরা হাতে আমাদের তো আগুন তো রক্তে লেগে গিয়েছে তার আবৃত্তি শুনে। তো এই আবৃত্তি রক্তে যে আগুন লেগেছে, এই রক্তের মধ্য দিয়ে আগুনের যে মানে ফুলগু ধারা বেরোচ্ছে আর কি, সেখানে প্রেমটা কিভাবে জন্ম লাভ করলো আর কি, এটা নিয়ে মূলত আপনার সঙ্গে আজকে আমরা কথা বলবো। এখন নার্গিসের বিষয়টিতে, কুমিল্লার বিষয়টি দিয়ে আপনি শুরু করেছেন, কিন্তু আমি এই বিষয়টি একটু শেষের দিকে আলোচনা করতে চাই। আমি যেটা বলতে চাই সেটি হলো নজরুলের যে প্রেম, নজরুলের প্রেম প্রথমত এটা একেবারে নির্ভেজাল প্রেম, নিখাত।
এর মধ্যে কোনো ধরনের ভেজাল নেই নজরুলের প্রেমের মধ্যে। এটা যেমন আমরা লৌকিকতার মধ্যে আমরা অনেক সময় প্রেমকে আটকে রাখি, লৌকিকতা। কিন্তু নজরুলের যে প্রেম সেটা লৌকিকতার অতি ক্ষুদ্র গণ্ডির মধ্যে বিচার করা মানে তার প্রতি একটা অবিচারই হবে আসলে। তার প্রেম আসলে শুধু লৌকিকতার মধ্যে সীমিত নয়। এটা আমি শুরুতে একটু বলে রাখতে চাই। নজরুলের প্রেমের প্ল্যাটফর্ম সর্বজনীন এবং সর্বব্যাপী। স্রষ্টা এবং সৃষ্টি উভয়ের প্রতি নজরুলের প্রেম ছিল সহজাত। এটা একেবারে ইনহেরেন্ট ছিল। সৃষ্টির প্রতি যেরকম তার প্রেম ছিল, ঠিক তেমনি ভাবে স্রষ্টার প্রতিও তার নির্ভেজাল এবং সহজাত প্রেম প্রেম ছিল। নজরুল মানুষকে ভালোবেসেছেন, ভালোবেসেছেন সকল সৃষ্ট জীবকে, শুধু মানুষকে নয়। এখানেও তার প্রেমের একটা বিশালতা, যে তিনি শুধু মানুষকে ভালোবাসেননি, তিনি সকল সৃষ্টিকে ভালোবেসেছেন। ধর্ম, বর্ণ, জাতপাত, রাজা, প্রজা, ধনী, দরিদ্র সকলের মধ্যে সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে নজরুল ভালোবাসায় পরিপূর্ণ একটি পৃথিবী গড়বার স্বপ্ন দেখেছিলেন। সকলকে সেই স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি সর্বশক্তি দিয়ে কাজ করে গেছেন। কুসুমাস্তীর্ণ স্বর্গ নয়, কণ্টকাকীর্ণ মাটির পৃথিবীকেই নজরুল ভালোবেসেছিলেন। স্বর্গের প্রেম নজরুলকে টানে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। স্বর্গের প্রেম কিন্তু নজরুলকে ওইভাবে টানেনি, বরং দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ এই যে বিরহ মিলনের দোলায় আবর্তিত এই যে পৃথিবী, এই পৃথিবীটাই ছিল তার একটা বড় ভালো লাগার জায়গা। যেমন তার একটা বিখ্যাত গান আছে, আমি এই গানটি একটু পড়ে শোনাই। যত ফুল তত ভুল, কণ্টক জাগে, মাটির পৃথিবী তাই এত ভালো লাগে। হেতা চাঁদে আছে কলঙ্ক, স্বাদে অবসাদ, হেতা প্রেমে আছে গুরুগঞ্জনা অপবাদ, আছে মান অভিমান পীড়িতি সোহাগে, হেথা হারাই হারাই ভয়, প্রিয়তমে তাই বক্ষে জড়ায়ে কাঁদি, ছাড়িতে না চাই। স্বর্গের প্রেমে নাই বিরহ অনল, সুন্দর আঁখি আছে নাই আঁখি জল, রাধার অশ্রু নাই কুমকুম ফাগে। স্বর্গের প্রেমে তো কোনো বিরহ নাই, সেই জন্য নজরুলকে স্বর্গের প্রেম টানছে না, নজরুলকে টানছে পৃথিবীর প্রেম। যেখানে প্রেম আছে, বিরহ আছে, যেখানে প্রেমিক বা প্রেমিকাকে আমি হারিয়ে ফেলছি কিনা এইরকম একটা আশঙ্কা সবসময় কাজ করে, এবং সেই কারণে তাকে আমরা বক্ষে জড়িয়ে রাখতে চাই সব সময়। এই যে একটা প্রেম, এই প্রেমটাই নজরুলকে বেশি আকৃষ্ট করত। তো সকল মানুষের প্রতি যে নিখাদ প্রেম, এই নিখাদ প্রেমটা নজরুল সাহিত্যে সব জায়গায় আমরা উজ্জ্বলতম স্বাক্ষর আমরা দেখি, যে সকল মানুষের প্রতি তিনি নিখাদ ভালোবাসা প্রদর্শন করেছেন। এই প্রেমের পথে প্রতিবন্ধকতার জায়গাগুলো তিনি দেখেছেন, যে এই যে ভালোবাসতে গেলে কিছু প্রতিবন্ধকতার জায়গা উনি দেখেছেন। সমাজ বা আমাদের যেই প্রচলিত সভ্যতা, সেই সভ্যতা কতগুলো প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে যে সহজাত প্রেমের পথে, যে কারণে যেই প্রতিবন্ধকতাগুলো আমরা যদি ওভারকাম না করতে পারি, তাহলে আসলে ভালোবাসাটা নিখাদ হয় না। শুধু মুখে মুখে ভালোবাসা থাকে, বাস্তবে আসলে সেই ভালোবাসাটা বোঝা যায় না। তো কাজী নজরুল ইসলাম এই যে প্রেমের পথে যত প্রতিবন্ধকতা আছে, এই প্রতিবন্ধকতার জায়গাগুলো উপড়ে দিয়ে নতুন পৃথিবী গড়ার যেই সকল প্রয়াস নজরুল সাহিত্যে পাওয়া যায়, তা বাংলা সাহিত্যে তো তুলনাবিহীনই, এমনকি বিশ্ব সাহিত্যেও এই ধরনের নজির একদম বিরল, হয়তো নেই বলতে গেলে। নজরুল লিখেছিলেন, নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। তিনি মানুষকে মহিয়ান করে তুলতে চেয়েছিলেন। হ্যাঁ, এই যে মানুষকে মহিয়ান করার যে শিল্প, এই শিল্পের সুনিপুণ কারিগর হচ্ছেন আমাদের প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। তো মানুষের যে পারস্পরিক প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আমরা জানি, ধর্ম, বর্ণ, জাতি, ভেদ, এই সমস্ত বিষয় প্রেমের পথে সর্বমানুষকে ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই ভয়াল যে রূপ, এই রূপটি তিনি প্রত্যক্ষ করেছেন। আমরা সকলে এই রূপটা দেখি, চোখে হয়তো দেখি, কিন্তু আমরা প্রতিবাদ করি না। এগুলা থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য হয়তো রূপরেখা বা কোনো অ্যাকশনও আমরা হয়তো সবাই গ্রহণ করতে পারি না, কিন্তু কাজী নজরুল ইসলাম এই সমস্ত জাত পাত, এই সমস্ত বৈষম্য থেকে মানব জাতিকে মুক্ত করে সকলকে ভালোবাসায় পরিপূর্ণ একটি পৃথিবী গড়বার জন্য তিনি একটা চমৎকার রূপরেখা
তার শিল্পে, সাহিত্যে, তার কর্মে তিনি উপস্থাপন করে দিয়ে গেছেন। এই কারণে তিনি তার যে বিখ্যাত যে সাম্যবাদী কবিতাগুলো, সেই কবিতাগুলোর মধ্যে তিনি বলতে পেরেছেন যে গাহি সাম্যের গান, যেথায় যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারু, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কিতাব বউ, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেনই পণ্ডশ্রম, মগজে হানিচ শুল, দোকানে কেন এই দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার, নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ই সেই নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া, এ জেরুজালেম, এ মদিনা, কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোরী গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই বন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তো বর্ণ এবং জাতি প্রথা ভেঙে দিয়ে নজরুল সকলকে সমান ভালোবাসার আহ্বান জানিয়েছেন। যারা জাতপাতের দোহাই দিয়ে মানুষে মানুষে বিদ্বেষ ছড়ায়, তাদের বিরুদ্ধে তীব্র ঘৃণা এবং ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তিনি লিখেছেন, সকল জাতি সৃষ্টি যে তার, এই বিশ্ব মায়ের বিশ্বঘর, মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে, স্রষ্টাই পুজিস জীবন ভরে, ভস্যে ঘৃতে ঢালা সেজে, বাছুর মেরে গাভীর দোয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলে তার লাগলে ছোঁয়া, অসুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া। তো নজরুল সাহিত্যের সুবিশাল এক অধ্যায় জুড়েই রয়েছে প্রেম সাহিত্য, যাকে অনেক সময় লৌকিক প্রেম হিসাবে আমরা সরলীকরণ করে ফেলি। এটা নজরুলের প্রতি আমি একদম প্রথমেই বলেছি যে নজরুলের প্রেমকে লৌকিকতার মধ্যে যদি আমরা আটকে ফেলি, তাহলে সেটা তার প্রতি একটা অবিচার হবে। গভীর বিশ্লেষণে দেখা যাবে সেই সবের মাত্র কিছু অংশ লৌকিক প্রেমকে ইঙ্গিত করে, আর অধিকাংশই হচ্ছে অপার্থিব প্রেম, অর্থাৎ স্রষ্টার উদ্দেশ্যে নিবেদিত। এক্ষেত্রে প্রথম লৌকিক প্রেম আমি আপনার কাছে জি একটি সম্পূর্ণ বিষয় জানতে চাবো আর কি। আপনি যে বিষয় জি চমৎকারভাবে বলছিলেন, সেটি হলো যে নজরুল সাহিত্যকে আমরা মোটামুটি ওই অন্ধের হাতি দেখার মতো করে অনেকে দেখে থাকি। যেমন একজন অন্ধ যদি একটা হাতির লেজ ধরে, তাহলে সে বলবে যে হাতিটি হলো রশির মতো। আবার যদি সুর ধরে ফেলে, তাহলে সে বলবে এটা মোটা পাইপের মতো। আবার যদি পা ধরে ফেলে, তাহলে বলে যে এটা হলো খাম্বার মতো, খাম্বা। একদম 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 কান ধরে ফেলে তাহলে বলে কুলার মতো। তো এই যে অন্ধের হাতি দেখার মতো নজরুল সাহিত্যকে আমরা ভাগ করে ফেলি, কখনো নজরুলকে আমরা মুসলিম সাহিত্যের প্রতিভূ বানিয়ে ফেলি, কখনো হিন্দুর সাহিত্যের প্রতিভূ বানিয়ে ফেলি, এই যে জাত বা সম্প্রদায় ভিত্তিক করে ফেলি। আসলে কি নজরুল সাহিত্য এইরকম, নাকি সার্বজনীনতার দ্বারা আবৃত একটি সাহিত্য? আপনার কাছে কি মনে হয়? প্রেমগুলো আপনি যে কবিতাটা আবৃত্তি করলেন একটু আগে, সে একই সঙ্গে কিন্তু মুসলিম এবং হিন্দুদের যে মানে যে ধর্মীয় যে বিষয় আছে সেগুলো রয়েছে। চমৎকার অহল্লা শব্দ আসছিল। একদম 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 নজরুলের আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে। নজরুলের প্রেম সবার জন্য, নজরুল সবার জন্য। তার একটা গানের মধ্যে তো তিনি শুরুটাই করেছেন এইভাবে, সবার কথা কইলে কবি, এইবার নিজের কথা কহ, কেন অভিমানের আগুন দিয়ে নিখিল ভুবন দহ। যে সবার কথা কইলে, তুমি সবার কথা তুমি বলেছ,
তার মানে এই যে সবার কথা বলেছেন তিনি, এই কথা তিনি নিজে আবার বলেছেন যে সবার কথাই আমি বলেছি। এবং তিনি তো তার শেষ ভাষণে, অভিভাষণে তিনি বলেছিলেন যে আমি এই দেশের এই সমাজে জন্মেছি বলে আমি এই দেশের এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। এই যে সকল দেশের সকল মানুষের এত ইনক্লুসিভনেস, সবাইকে ধারণ করা, আর দ্বিতীয় কোন নজির সাহিত্যে আছে কিনা আমার অন্তত জানা নেই। এবং সেটা কেমন করে তিনি ধারণ করেছেন, যে উইলিয়াম রেডিস তো বলেছেন যে পৃথিবীর যত জায়গায় অন্যায়ের বিরুদ্ধে কবিতা ব্যবহৃত হবে তত জায়গায় নেতৃত্ব দেবেন কাজী নজরুল ইসলাম। অর্থাৎ সবার, সকল মজলুমের, সকল বিরোহী মানুষের, সকল প্রেমিকের, সকল যোদ্ধার, সকলের কবি তিনি, সবার কথা তিনি বলেছেন। তার সৃষ্টি, এবং দেখুন একজন যখন সৃষ্টি করেন, সেই সৃষ্টির মধ্যে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, প্রেম না থাকলে কোনো কিছু সৃষ্টি করা যায় না। সৃষ্টির প্রথম পূর্ব শর্তই হলো প্রেম, প্রেম থাকতেই হবে। এটা আমরা যদি একেবারে কনজিউগার লাইফের কথা চিন্তা করি অতি ক্ষুদ্র পরিসরে, সেটা যেমন সত্য, আবার বৃহত্তর পরিসরে যারা বিভিন্ন বিষয় সৃষ্টি করেন, যেমন সাহিত্য স্রষ্টা কাজী নজরুল ইসলাম, প্রেম না থাকলে কিন্তু সেই সৃষ্টিটা হবে না। এখন সেই প্রেমটা নির্ভেজাল কিনা, নিখাত কিনা, তার মধ্যে কোনো ভণ্ডামি আছে কিনা, যে তিনি বিশ্বাস করছেন একটি কিন্তু লিখছেন আরেকটি, তিনি করছেন একটি কাজ কিন্তু লিখছেন আরেকটি। এখন লিখতে পারছেন, কেন পারছেন? কারণ লেখার তার সেই যোগ্যতা খোদা তাআলা দিয়েছেন। এরকম কবি সাহিত্যিক অনেক আছেন, ছিলেন, আছেন এবং হয়তো থাকবেনও, যে তাদের মেধা, তারা যখন লিখছেন তার সাথে তার কর্মজীবনটা আপনি মিলাতে পারবেন না। কিন্তু কাজী নজরুল ইসলাম তিনি যা বিশ্বাস করেছেন তাই লিখেছেন, এবং যা লিখেছেন তিনি তাই করেছেন। সেই কারণে তিনি বলেছেন যে তাই মিথ্যা ভণ্ডামি ভাই, করব সেথায় বিদ্রোহ। তার মানে তার মধ্যে কোনো মিথ্যা ছিল না, কোনো ভণ্ডামি ছিল না। তো এই যে কোয়ালিটি, এই কোয়ালিটি যে স্রষ্টা, যে সাহিত্য স্রষ্টার থাকে, তার কাছ থেকে যে প্রেমটা আমরা পাই, বুঝতে হবে সেই প্রেম সবার জন্য, সেটা সকলের জন্য। সেটা কোনো নির্দিষ্ট জাতির জন্য নয়, নির্দিষ্ট কোনো ভূখণ্ডের জন্য নয়, নির্দিষ্ট কোনো ধর্ম, বর্ণ বা গোষ্ঠীর জন্য নয়, এটা সকলের জন্য। এই কারণে কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা মসজিদে যেতে পারি, আমরা মন্দিরে যেতে পারি, গির্জায় যেতে পারি, প্যাগোডায় যেতে পারি, সর্বত্রই আমরা তাকে নিয়ে যেতে পারি। কিন্তু এই রকমের বিস্ময়কর সাহিত্য স্রষ্টা দুই একটা খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তো এই যে কাজী নজরুল ইসলাম, তিনি সবার জন্য সৃষ্টি করেছেন, সবাইকে তিনি ভালোবেসেছিলেন বলেই সবার জন্য তিনি সৃষ্টি করেছেন। এবং এই সৃষ্টিটি আমরা যেটা দেখলাম যে আহ, প্রেম নজরুলের সাহিত্যে, আমি যতটুকু, আপনি যেমনটি বলেছেন যে নজরুলকে দেখা আহ, আহ, একটা অন্ধের হাতি দেখার মতো হয়ে যায় অনেকের ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। এবং যে কারণে নজরুলের প্রতি অবিচারের চাইতে সুবিচারের চাইতে অবিচারই বেশি হয়েছে, যে এখনো হয়তো হচ্ছে, যে টোটাল যে নজরুল, সামগ্রিক নজরুলকে দেখবার যেই সক্ষমতা, সেই সক্ষমতা আমাদের খুব কম সংখ্যক মানুষের মধ্যে রয়েছে। কেউ হয়তো তাকে মানে যেমন করে তিনি চান। এখন এটা একটা চমৎকার একটা মন্তব্য করেছিলেন আব্দুল মান্নান সৈয়দ। তিনি একটি চমৎকার মন্তব্য করেছিলেন যে নজরুল হচ্ছে আপনার যে দাশরথী, যে দুর্গার যেমন 10টি হাত আছে, 10 দিক কাভার করে হিন্দু ধর্ম মতে, কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম হচ্ছে এইরকম, যে 10 মতাদর্শের 10 জন পাঠক তার আপন আপন ভুবনে ডুবে থাকতে পারবেন কাজী নজরুলকে নিয়ে। হয়তো আর 9টি জগৎ তার টাচ করার হয়তো যে মানে সেই সুযোগ বা মানে হয়তো নাও ঘটতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে নজরুলের প্রতি অবিচার করা হবে। নজরুল 10টা দিককে তিনি কাভার করেছেন। তো সেই কারণে নজরুলকে খণ্ডিতভাবে কোনো অবস্থায় দেখা যাবে না, যেমনটি প্রেমের ক্ষেত্র দেখা যাবে না। কারণ প্রেম, আমরা প্রথমেই আমরা প্রেম বলতে আমরা যে জিনিসটি, সেটা আমরা পরে আলোচনা করবো, যে নার্গিসের যে বিষয়টি, আর সেখানে অনেকের আগ্রহ আছে, আমি জানি যে এটা কি হয়েছিল, পরবর্তীতে কি হয়েছিল, কেন বিয়েটা হয়েছিল আবার ভেঙে গেল, ঘটনাটা কি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করি। তার আগে আজকের অনুষ্ঠানটা যেহেতু আমাদের নজরুলের প্রেম নিয়ে চলছে, তো এটা অবশ্যই আমরা আজকে শেষের দিকে শুনবো আর কি। তো 219তম পর্বের আজকের অনুষ্ঠান চলছে, জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলাম পার্ট 2। আলোচনা করছেন নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি মেম্বার এবং গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের
যুগ্ম সচিব মোহাম্মদ ইয়াসউদ্দিন। আমরা আজকের অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ বাক্য ইনি ইতিমধ্যেই বলে ফেলেছেন, যেটি আসলে কোড আনকোড করে রাখার মতো বাক্য। তিনি বলেছেন নজরুল এমন একটি কবি সত্তা, এমন একটি মানুষ, এমন একটি মানব সত্তা, যাকে নিয়ে আমরা মসজিদে যেতে পারি, মন্দিরে যেতে পারি, প্যাগোডায় যেতে পারি, গির্জায় যেতে পারি। এই যে বিষয়টি আজকের আমাদের গবেষক মোহাম্মদ জাদুদ্দিন বলে ফেললেন যে কথাটি, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। আমরা কিন্তু এর আগের পর্বে বলেছিলাম যে নজরুল গবেষক মোহাম্মদ জাদুদ্দিনকে নিয়ে উদ্যান প্ল্যাটফর্ম কয়েকটি এপিসোড করতে চায়। কেন করতে চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে প্রত্যেকটি পর্বেই আমরা এমন এমন কিছু বিষয় তার কাছ থেকে জানবো, কারণ ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনার মধ্যে সার্বক্ষণিকভাবে ডুবে আছেন জাদুদ্দিন। যে মানুষটিকে নিয়ে, সে মানুষটির নাম হলো নজরুল। তো নজরুলকে নিয়ে তার দেখার যে জায়গাটা, তার দেখার যে মানে বার্ডস আই, ওপর থেকে দেখার যে ভঙ্গিটা, এটা কিন্তু আমরা দেখতে পাই না, যেটা উনি দেখছেন। এই যে আজকে যে কথাটি বলেছেন, এটি কিন্তু আগামী দিনে যারা নজরুল গবেষণা করতে আসবেন বা যারা নজরুল সাহিত্য পাঠ করবেন, তারা কিন্তু এইখান থেকে যদি সূত্র নিয়ে যদি কাজ শুরু করেন, তাদের জন্য অনেকখানি সহজ হয়ে যাবে। কেন সহজ হয়ে যাবে? যে নজরুলকে আপনি মসজিদে নিয়ে যেতে পারবেন, সেখানে মিলাদ পড়াতে পারবেন, মন্দিরে নিয়ে গিয়ে আপনি ঘণ্টাধ্বনি দিতে পারবেন, প্যাগোডায় নিয়ে গিয়ে আপনি ঘণ্টা দিতে পারবেন, মন্দিরে গেলে উলুধ্বনি দিতে পারবেন, ইভেন গির্জায় গিয়ে আপনি ঘণ্টা বাজাতে পারবেন। এই যে সব জায়গাতেই যে নজরুলের অ্যাক্সেসটি রয়েছে, সাহিত্যের যে বিশাল আকাশটি তিনি নির্মাণ করেছেন, যে আকাশটি সার্বজনীন জনতায় আবদ্ধ, যেখানে কোনো প্রকার একটি কোনো বিষয়, একটি কোনো জায়গা নেই। কিন্তু এই যে আমরা যারা নজরুলকে খণ্ড খণ্ড করে দেখার চেষ্টা করি, এই জায়গা থেকে মনে হয় বেরিয়ে আসার সময় হয়ে গেছে। এবং নজরুলকে পূর্ণাঙ্গ নজরুল যেটি আর কি, সারা পৃথিবীর মানুষকে বোঝাতে হবে। যেমন উইলিয়াম র্যাডিসের যে কথাটি উনি এর আগের দিনও বলেছিলেন, আজকেও বললেন, যে মজলুম মানুষের যেখানেই বিশ্ব আন্দোলন শুরু হবে, মজলুম দেশে দেশে জায়গায় জায়গায় জনে জনে, সেখানে আন্দোলন শুরু হবে যে কবিতা দিয়ে, সেটি নজরুলের কবিতা দিয়ে, যে বাণী দিয়ে, সেটি নজরুলের বাণী দিয়ে। এই যে কথাগুলি জিয়াদ ভাই আজকেও বললেন, এগুলি কিন্তু আমাদের আগামী দিনের জন্য আমাদের কোড আনকোড হয়ে থাকবে। আমরা আবারও চলে যাচ্ছি অনুষ্ঠানের তার কাছ থেকে শোনার জন্য আসলে। তো জিয়াদ ভাই, আমরা শুরু করেছিলাম প্রেম থেকে আসলে। তো প্রেমের মধ্যে যে তার মানে সৃষ্টিকর্তার প্রতি তার যে প্রেম, তার বিশ্বাসের প্রতি প্রেম, তার দেখার প্রতি প্রেম, তার চিন্তার প্রতি যে প্রেম, সেই জায়গাটা ছিল একদম নিখাত। আমি আপনাকে এখান থেকে বলতে অনুরোধ করবো আর কি, এই যে দেখার দৃষ্টিভঙ্গি, যেমন আমরা যেটা দেখি আমরা সেটা লিখি না, বাট উনি যেটা দেখেছেন বা যেটা বিশ্বাস করেছেন, আপনি বলছিলেন যে যেটি বিশ্বাস করতেন সেটি উনি লিখেছেন। এই যে দেখে বিশ্বাস করে লেখার জায়গাটা, এইটা উনি কিভাবে রপ্ত করেছিলেন বলে আপনার কাছে মনে হয়? এটার জন্য প্রথমত অনেক অনেক ধন্যবাদ। আপনাকে স্পেশাল থ্যাঙ্কস দিতে হবে আমার। কারণ আমি যে কথাগুলো আ যেটুক বলেছি, আমার মনে হয় যে আপনার মুখ থেকে যখন আমি শুনেছি, তখন আমি আরো বেশি কনভিন্সড হয়েছি। এবং আমিও বলতে চাই যে আপনার কথার সূত্র ধরে যে আমাদের যারা তরুণ প্রজন্ম বা ভবিষ্যতে বা এখনো যারা নজরুলকে নিয়ে কাজ করছেন বা করবেন, তাদের প্রতি আমাদের আ আবেদন থাকবে যে আপনারা নজরুলকে সামগ্রিকভাবে দেখবেন। এবং আপনি আ খুব সুন্দর করে কথাগুলো আবার বলেছেন যে, নজরুলকে নিয়ে মসজিদে যাওয়া যাবে, মন্দিরে যাওয়া যাবে, প্যাগোডায় যাওয়া যাবে, গির্জায় যাওয়া যাবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে, দ্বিতীয় আর কোন কবি সাহিত্যিক খুঁজে পাওয়া যাবে না, যাকে এইভাবে সব জায়গায় আপনি নিতে পারবেন। তার মানে তারা অনেকের প্রতি তারা অবিচার করেছেন। তাদের ভালোবাসা ছিল সংকীর্ণ। আপনি দৃষ্টিভঙ্গির কথা বলেছেন, দৃষ্টিপাতের কথা বলেছেন। তাদের দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিপাত ছিল সংকীর্ণ। সেজন্য তারা সবাইকে ইনক্লুড করতে পারেননি। তো যাই হোক, নজরুল সবাইকে ইনক্লুড করেছেন। আ আপনি যেমনটি বললেন যে নজরুলের যে প্রেম, নজরুলের প্রেম, তাহলে আমরা প্রথমত যে আ তার যে ইহলৌকিক প্রেম এবং লৌকিক প্রেম, আমরা যেটাকে বলছিলাম লৌকিক প্রেম, সেই অংশটা আমরা পরের দিকে আলোচনা করবার চেষ্টা করব। আ আমরা যদি প্রেমের একেবারে ক্যাটেগরিক্যালি কয়েকটা দিক আমরা উল্লেখ করতে চাই খুব সহজে, সেটি হলো যে আমি আমার মাকে ভালোবাসি কিনা, মায়ের প্রতি আমার প্রেম আছে কিনা। নজরুলকে আমরা এভাবে একটু বিভিন্ন মানদণ্ডে আমরা একটু বিচার করে দেখতে পারি। নজরুলের মায়ের প্রতি প্রেম ছিল, নিখাত প্রেম ছিল এবং প্রেমের সাথে কতগুলো বিষয় থাকে, দায়িত্বের বিষয় থাকে। ওই যে কথাটা আপনিও বললেন যে, অনেকে শুধু লিখেন কিন্তু ব হয়তো করেন না।
অনেকে আবার হয়তো করেন একটা, লিখেন আরেকটা। কাজী নজরুল ইসলাম তার মাকে ভালোবেসেছিলেন। তার প্রমাণ তিনি কেমন করে রাখলেন? তার মা যখন বিধবা হয়ে গেলেন, বাবা মারা গেলেন, তার ৯ বছর বয়সে ১৯০৮ সালে যখন বাবা মারা গেলেন, সেই পুরো পরিবারের দায়িত্ব কাজী নজরুল ইসলাম নিলেন। এবং মায়ের হাতে তার উপার্জনের টাকা আমরা দেখেছি পরবর্তীকালে তিনি যখন লেটু জীবনে তিনি কাজ করছেন, উপার্জন করছেন, মক্তবে শিক্ষকতা করে উপার্জন করছেন। স্কুলে তিনি বেস্ট স্টুডেন্ট হিসাবে মাসে ৳৭ করে স্কলারশিপ পাচ্ছেন রানীগঞ্জ আ আ সিয়ারশুল রাজ হাই স্কুল থেকে। বেস্ট স্টুডেন্ট হিসেবে মাসে ৳৭ করে তিনি স্কলারশিপ পাচ্ছেন। সেই স্কলারশিপের টাকা তিনি মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছেন। দেখুন মায়ের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা শুধু থিওরিটিক্যাল ছিল না, প্র্যাকটিক্যালও ছিল। যে দায়িত্ব পালন করেছেন। আবার যদি আমরা দেখি যে তার যে আ দেশের প্রতি ভালোবাসা, যেহেতু আলোচনায় অত বিষয় তো আনা যাবে না। আমরা চুম্বক কয়েকটা বিষয় শুধু উল্লেখ করছি। দেশের প্রতি ভালোবাসা। তিনি দেশের প্রতি তার প্রেমটা কেমন ছিল? আমরা দেশপ্রেম, আমরা রচনা লিখি, শিখি, আমরা মুখস্থ করে আমরা বাচ্চাদের শিখাই, তারা লিখে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে। এ দেশপ্রেম। কিন্তু এই দেশপ্রেম কি আসলে সবার মধ্যে থাকে? কাজী নজরুল ইসলামের দেশপ্রেমটা, দেশের প্রতি প্রেমটা কেমন ছিল দেখুন। আমরা সবাই জানি যে তখন আপনি দেশ জিয়াদ ভাই, আমাদের আমি আপনাকে এই জি, যে কাজী নজরুল ইসলামের যে দেশপ্রেমটা কেমন ছিল আপনি যে কথাটি বলতে চাচ্ছেন আরকি, জি। ঠিক এই চাওয়ার আগ মুহূর্তে আমি আপনাকে একটি মন্তব্য পাঠ করে শোনাতে চাই। জি। মন্তব্যটি লিখেছেন আমাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় একজন মানুষ, কবি ফারজানা ফেরদৌস। তিনি লিখেছেন, নজরুলের কাব্য প্রতিভা নিয়ে আলোচনা করতে হলে ভিতরে একটা সৎ সাহস থাকা চাই সামগ্রিকভাবে সকল পুঁজিপতি অত্যাচারী শাসকের বিরুদ্ধে কঠিন অসাম্প্রদায়িকতা বিশ্ব সাহিত্যে বিরল। তার লেখার ক্ষমতা আধ্যাত্মিক নয়, তীব্র যন্ত্রণা, মানুষে মানুষের তীব্র সংঘাত, তীব্র অন্তর্জ্বালা, তীব্র সততা এবং কঠিন সাহস থাকার কারণেই তিনি লিখতে পেরেছেন। লেখার ক্ষেত্রে কোনো ভণ্ডামির আশ্রয় তিনি নেননি। অভিজ্ঞতা থেকে জ্ঞান, জ্ঞান থেকে প্রজ্ঞা, আধ্যাত্মিক বলে খাটো করার কোনো জায়গা নেই। আপনি যে কথাটি বলছিলেন আমার মনে হচ্ছে যে ফারজানা ফেরদৌস সেটার একটি সূত্র আপনাকে একদম, ধরিয়ে একদম, একদম কবি ফারজানা ফেরদৌসকে আমি আ তার প্রতি আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে অত্যন্ত জোরালোভাবে তিনি কথাগুলো লিখেছেন। চমৎকার! আমি সাধুবাদ জানাই, আমি তাকে সেলুট জানাই। চমৎকার! আসলে নজরুলকে বুঝতে পারাটাই তো আসলে একটা বড় কাজ। বড় কাজ যেটা আমরা জানি যে বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় যে কাজী নজরুল ইসলামকে যখন বাঙালি জাতির জাতীয় কবি হিসাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল ১৯২৯ সালের ১৫ ডিসেম্বর তারিখে অ্যালবার্ট হলে কলকাতার। সেখানে প্রফুল্লচন্দ্র রায় মহাশয় বলেছিলেন যে, "নজরুলকে বুঝতে পারলে আমাদের ভাবি প্রজন্ম একেকজন মহামানবে পরিণত হবে। মহামানব হবে একেকজন।" তো সুতরাং নজরুলকে বুঝতে পারাটা একটা অনেক বড় একটা প্রাপ্তির ব্যাপার। অনেক বড় একটা সফলতার বিষয় প্রত্যেক মানুষের আমি মনে করি। যে নজরুলকে বুঝতে পারাটা। তার ভালোবাসার বিষয়, তার প্রেমের বিষয়, তার সবকিছু। যেমনটি আমরা আলোচনা করছিলাম যে নজরুলের প্রেম আমরা ক্যাটেগরিক্যালি কয়েকটি বিষয় আমরা উল্লেখ করছিলাম। যে তার দেশের প্রতি প্রেমটা কেমন ছিল। দেখুন, দেশের প্রতি প্রেম কোন কবি সাহিত্যিকের নাই? আমাকে যদি পাল্টা প্রশ্ন করে কেউ তাহলে আ এটা সবাই বলবে যে না, সকল কবি সাহিত্যিক যারাই লিখেন, যারাই বুদ্ধিজীবী, বুদ্ধিবৃত্তিক চর্চা করেন, তাদের প্রত্যেকেরই দেশের প্রতি প্রেম আছে। এবং সেই কারণে দেখবেন বাংলা সাহিত্যে বা বাংলা সংগীতে দেশপ্রেমের যে কত গান, কত কবিতা আছে, এটা একটা বিশাল সম্পদ আমাদের জন্য। একটা বিশাল সম্পদ। কিন্তু এত দেশপ্রেমের গান থাকার পরেও, এত কবিতা থাকবার পরেও একটা দেশ পরাধীন থাকে কেমন করে? এই যে ভারতবর্ষ বিদেশি শাসকদের অধীনে প্রথমত ১০০ বছর একটা কোম্পানির অধীনে শাসিত হয়েছি আমরা। কোম্পানির কাজ হলো বিজনেস করা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। একটা কোম্পানি একটা দেশকে একটা কি বলবো একটা উপমহাদেশ, দ্যা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কে শাসন করেছে একটি কোম্পানি। তখন দেশের প্রতি প্রেম কবি সাহিত্যিকের ছিল না? ছিল। তখনকার কাব্য সাহিত্য আমরা যদি সাহিত্য আমরা পর্যালোচনা করি আমরা তখন দেখব যে অনেক প্রেমের গান আছে, দেশের প্রতি প্রেম, দেশপ্রেমের কবিতা আছে, অনেক গল্প আছে, উপন্যাস আছে, অনেক কিছু আছে। কিন্তু এই যে দেশকে মুক্ত করবার জন্যে আপনি দেশকে ভালোবাসছেন, কিন্তু দেশের পরাধীনতার বিরুদ্ধে আপনি কোন কথা বলছেন না। আপনি মানুষকে ভালোবাসছেন,
কিন্তু মানুষের মুক্তির জন্য আপনি বলিষ্ঠভাবে কথা বলছেন না। মানুষের মুক্তি আসবে কিসে? মানুষের মুক্তির প্রধান অনুষঙ্গ হচ্ছে তার অর্থনৈতিক মুক্তি। কিন্তু আপনি অর্থনৈতিক মুক্তির জন্য আপনি কোনো কথা বলছেন না। বরং আপনি উল্টো যদি সুযোগ পান আপনি আরো গরিবের রক্ত শোষণ করারও আপনি অপচেষ্টা করবেন। এরকম কবি সাহিত্যিকও তো আমরা দেখেছি। তাহলে আপনি যখন ভালোবাসছেন, মানুষকে ভালোবেসে আপনি লিখছেন, প্রকৃতিকে ভালোবেসে আপনি লিখছেন, আপনি আপনার মাকে ভালোবেসে লিখছেন, আপনার প্রেয়সীকে ভালোবেসে আপনি লিখছেন। কিন্তু তারা যখন পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে আছে, তখন আপনি প্রতিবাদ করছেন না, আপনি বিদ্রোহ করছেন না। সেই প্রেমটাকে আমরা বলছি অসম্পূর্ণ প্রেম, সেই প্রেমটাকে আমরা বলছি ভেজালযুক্ত প্রেম। তো কাজী নজরুল ইসলাম তার সাহিত্যে, তার জীবনে, তার কর্মে যে প্রেমের নিদর্শন তিনি রেখেছেন, সেই প্রেম হচ্ছে একেবারেই নির্ভেজাল, একেবারে নিষ্কলুষ, নিখাদ। এর মধ্যে কোনো ধরনের কোনো খাদ নেই, কোনো ধরনের কোনো ভেজাল নেই। যে কারণে, এবং এই যে আমাদের কবি ফারজানা ম্যাডাম যে কথাগুলো লিখেছেন, সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আছে সেই লেখার মধ্যে। সেটি হলো যে কাজী নজরুল ইসলাম সকলকে ধারণ করতে পেরেছিলেন কেন, এবং মজলুমকে মুক্ত করবার জন্য তিনি গর্জে উঠতে পেরেছিলেন কেন। পড়ুয়া করি না বাঁচি বা মরি, যুগের হুযুগে কেটে গেলে, মাথার উপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। রবিরা আকাশেই থাকবে, সোনার ছেলে হয়ে থাকবে। কিন্তু মানুষকে মুক্ত করবার জন্য মাটির পৃথিবীতে একজন নজরুলকে দরকার। সেই নজরুল যথাযথভাবে তার দায়িত্ব পালন করেছিলেন। সেই কারণে নজরুল বিদ্রোহ করেছিলেন। মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করতে হবে, বিদেশি দস্যুদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আপনি মানুষকে ভালোবাসছেন, সকলকে ভালোবাসছেন, কিন্তু তার পেটে ভাত আছে কিনা, তার কর্মসংস্থানের ব্যবস্থা আছে কিনা, নাকি তার অধিকার, তার রক্ত শোষণ করে নিয়ে যাচ্ছে কতিপয় লোভী যজ্ঞের ধনের মতো কোটি কোটি টাকা পাষাণ স্তূপ হয়ে ব্যাংকে জমা করে রাখছে। আপনি সেই বৈষম্যের বিরুদ্ধে আপনি কথা বলছেন না। সেই চরিত্রের মানুষ নজরুল নন। নজরুল সাহিত্যকে গণমানুষের মুক্তির একটা হাতিয়ার হিসাবে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, এবং সেটা তিনি করতে পেরেছিলেন। যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে ফারজানা আপা যেটা বললেন, যে তার কথার একটা মূল সুর আমি পেয়েছি, সেটি হলো নজরুলের মধ্যে কোনো কারাপশন ছিল না, দুর্নীতি ছিল না। আমরা কিন্তু দুর্নীতি বলতে আমরা যে শুধু যারা চাকরি করে অফিসে ঘুষ খায় সেটাকে দুর্নীতি বললে আবার এটা খুব সংকুচিত হয়ে যাবে, খুব সংকীর্ণ ব্যাখ্যা হয়ে যাবে। কবি সাহিত্যিকরাও কিন্তু দুর্নীতিগ্রস্ত হন। তারা যখন তার দৃষ্টিভঙ্গিকে কলুষিত করেন, তার লেখাকে কলুষিত করেন, তখন নিঃসন্দেহে তারা দুর্নীতিবাজ। কিন্তু কাজী নজরুল ইসলামের মধ্যে কোনো ধরনের দুর্নীতি ছিল না। সততার মানদণ্ডে, ইন্টিগ্রিটির প্রশ্নে তিনি ছিলেন অবিচল এবং অতুলনীয়। আমি আপনাকে আরো একটি মন্তব্য ধরিয়ে দিচ্ছি আর কি। এই মন্তব্যটি করেছেন ৯০ দশকের কবি আরিফ নজরুল। তিনি লিখছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহে দীপ্ত, প্রেমে কোমল, গানে সুরের জ্যোতি, ধর্মে সম্প্রীতি, শোষণে প্রতিরোধ, কলমে বিপ্লবের আগুন, একই শরীরে সৃষ্টির সাধক ও সংগ্রামের সৈনিক। এই যে অল্প কিছু কথা, সে বাক্য কিছু বিশেষণ করেছেন, যেটা আমাদের ফারজানা যে কথাগুলো বলছিলেন, ফারজানা ফেরদৌস, সেই কথারই একটি সংক্ষিপ্ত অথচ খুব কংক্রিট মনে হলো আর কি। তো আপনি যে জায়গায় কবিতা, এই কমেন্ট গুলো কিন্তু একেবারে আমাদের যারা নজরুলকে নিয়ে যারা কাজ করে বা করছি আমরা যারা, এগুলো একেবারে গেঁথে রাখার মতো কথা, কিন্তু এগুলো মুক্তোর মতো কথা। এগুলো এই বিষয়টাই আসলে আপনি যে বলছিলেন যে নজরুল কারাপশন বলতে যে জায়গায়, মানে লেখার ক্ষেত্রে যারা করাপ্টেড আর কি, লেখার ক্ষেত্রে অন্যায় দেখে যারা মুখ বুজে বসে থাকে, বা যারা অন্যায়ের প্রতি যারা সহমর্মিতা, একদম শুনেন, মুখ বুজে একদম বসেও থাকে না, তারা দুর্নীতিবাজদের বিনোদনের রসদ যোগান দিয়ে থাকে, যোগান দেয়। তো এরাও কিন্তু এক অর্থে কিন্তু আসলে করাপ্টেড পারসন, করাপ্টেড সোল, আত্মাটা দূষিত।
কলুষিত এবং সে তারা যে ক্ষতিটা করে এই ক্ষতিটা কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষতি করে কিন্তু তারা। কারণ এই যে আপনি যে কথাটা বলছেন, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করেই বলছি যে মানুষ বলতে আসলে যারা সাধারণ জনগণ বা আম জনতা বলতে আমরা বুঝি, তারা কিন্তু এখনো পৃথিবীতে যুগে যুগে সব সময়ে সব কালেই তারা লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, প্রফেসর বা যারা থিঙ্ক ট্যাঙ্ক বলে থাকি তাদেরকে আমি, তাদের কথা কিন্তু মূল্যায়ন করে। আপনি যখন একটি কবিতা লিখবেন, আপনি যখন একটি বাক্য যখন সুরে দিবেন কোনো এক জায়গাতে, যদি সে বাক্যটি যদি সত্যিকার অর্থে যদি মানুষের মনে গেঁথে যায়, তাহলে কিন্তু সে কিন্তু আপনাকে নিয়ে আপনার চিন্তার মধ্যে সে কিন্তু আবর্তিত হবে আর কি, সে ঘুরবে সে। তো সেই জায়গায় যদি ব্যক্তি মানুষ হিসেবে যদি আবার আমি একটা বাণী দিলাম, বাণীটি খুব মহৎ, সর্বজন গ্রাহ্য হইল এবং সেটা সবাই গ্রহণ করলো, কিন্তু দেখা গেল যে আমার নৈতিক স্খলন আছে, আমার চারিত্রিক প্রবলেম রয়েছে এবং আমার কথা এবং কাজের মিল নেই, বাট আমি অনেক সুন্দর সুন্দর কথা লিখছি, তাহলে আমি কি? তাহলে আমি নিজেও একজন আসলে কলুষিত আত্মা, আমার কথা কাজের যেহেতু মিল নেই। তো এই যে জায়গাটা আপনি নোটিস করছেন, যে এই জায়গায় আসলে কাজী নজরুল ইসলাম ছিলেন 100% পিওর। আপনার কথা যেটুকু বুঝলাম একদম 100 একেবারে 100 নাম্বারই তাকে দিতে হবে। হ্যাঁ, এবং সেটা কোথাও তিনি কম্প্রোমাইজ করেন নাই একদম। তো সুতরাং ইনি 100 নাম্বারই পাবেন। তিনি ছাত্র হিসাবে যেরকম 100 পেতেন, ক্লাসে সবসময় ফার্স্ট বয় ছিলেন, মানুষ হিসাবেও তিনি একেবারে ফার্স্ট, এবং শিল্পী সাহিত্যিক হিসাবেও কিন্তু একেবারেই ফার্স্ট তিনি। মানে তিনি যা করেছেন তার মধ্যে কোনো কারাপশন ছিল না। এটাই হলো তার প্রেমের একটা। 19তম পর্বে আমরা যে জিনিসটি আজকে শিখলাম, যে কাজী নজরুল ইসলাম ছিলেন একজন মানে কলুষিত আত্মা নয়, একটা দূষিত আত্মা নয়, বিশুদ্ধ আত্মা বলে যদি পৃথিবীতে কবি, লেখক, শিল্পী, সাহিত্যিক কিছু থেকে থাকে, সেটি ছিলেন কাজী নজরুল ইসলাম। আজকের আলোচনার মধ্যে এটি আমরা দারুণভাবে বেরিয়ে এলো। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা চলে যাবো নার্গিসের কাছে। তার পূর্বে আমি একটি কথা বলছি আর কি, 219তম লাইভ চলছে এই মুহূর্তে উদ্যান স্টিল ম্যাগাজিনের পরিকল্পনায়, উদ্যান টেলিভিশনে। আজকের আলোচক মোহাম্মদ জিয়াদউদ্দিন, তিনি সম্মানিত ট্রাস্টি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এবং বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জয়েন্ট সেক্রেটারি। তার কাছ থেকে আমরা বলেছিলাম যে আমরা কয়েকটি পর্বে আমরা তার কাছ থেকে ধারণ করব, কারণ একদিনে শুনলে আসলে এটার যে মর্যাদা, এটার যে মজা এবং যে রস আস্বাদনটা একদিনে হবে না। আমরা আগামী আরো কয়েকটি বুধবার তাকে আমরা তার কাছ থেকে কিছু সময় আমরা বলা চলে যে কিছুটা জোর জবরদস্তি করে নিয়ে নেবো আর কি, ঘন্টাখানিক সময় তার কাছ থেকে। তবে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা এপিসোডেই তার সঙ্গে আমরা একজন করে আবৃত্তি শিল্পী অথবা নজরুল সঙ্গীত শিল্পীকে অ্যাটাকচুয়াল করে দেওয়ার জন্য, যেন উনি কথা বলতে গিয়ে এক ধরনের মানে একটু যেন রিলিফ পান মেন্টালি। যেমন আজকে আমরা এমন একজন আবৃত্তি শিল্পীকে এনেছিলাম যিনি কলকাতার এই মুহূর্তে অত্যন্ত গুণী আবৃত্তি, তরুণ কিন্তু অত্যন্ত গুণী, যার কণ্ঠে এমন একটি মাদকতা রয়েছে যে কণ্ঠ মানুষ শুনলে মুগ্ধ হয়ে শোনে। তার কবিতা যখন পড়া যখন শেষ হয়ে যায়, কবিতা আবৃত্তি পাঠ শেষ হয়ে গেলেও তার রেশ থেকে যায়। যেমন আজকে যে আলোচনাটি জিয়াদ ভাই করলেন, যে নজরুলকে আমরা একই সময়ে মসজিদেও টেনে নিতে পারবো, মন্দিরেও নিতে পারবো, প্যাগোডায় নিতে পারবো, গির্জায় নিতে পারবো। এই যে উনি যে কথাগুলো বলছেন, এর রেশ কিন্তু রয়ে গেছে। এই রেশটা কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু এক ধরনের অনুরণন চলতেছে, যে উনি যে কথাগুলো বলছেন এটা ধারণ করার ক্ষমতা কি আমার আছে কিনা। আমরা দর্শক আবারও চলে যাচ্ছি, এই মুহূর্তে পৃথিবীর 11টি দেশের 17টি গ্রুপ একযোগে এই অনুষ্ঠানটি সম্প্রচার করছে এবং এই মুহূর্তে সারা পৃথিবীতে প্রায় 217 জন মানুষ অনুষ্ঠানটি একযোগে দেখছেন আর কি। আরো হয়তো ভবিষ্যতে ইউটিউবে যাওয়ার পর অনেকে দেখবেন। আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে, নজরুলের কুমিল্লার যে অংশটুকু প্রেমের জায়গাটা জিয়াদ ভাই বলেছেন যে শেষের দিকে বলবেন। আর আমরা আরেকটা বিষয়ে ঘোষণা দিয়ে আমি আর কথা বাড়াবো না, আমাদের আগামী যে এপিসোডটা হবে সেটা হলো যে উনি যে রেনেসাসের কবি ছিলেন, জাতীয় জাগরণের কবি ছিলেন, এই বিষয়ে আমরা তার কাছ থেকে শুনবো, জিয়াদ ভাইয়ের কাছ থেকে। রেনেসাসের কবি এবং জাতীয় জাগরণের কবি ছিলেন যে, এটা শুনবো আমরা ইনশাল্লাহ আগামী এপিসোডে। আজকে আমরা চলে যাচ্ছি প্রেম পর্বে এবং আমরা এখন চলে যাচ্ছি সরাসরি কুমিল্লায়। কুমিল্লায় যাওয়া মানে হচ্ছে লৌকিক প্রেম। লৌকিক প্রেম বলতে মানে আরো অনেক বিষয় আছে, তার মধ্যে আমরা লৌকিক প্রেমটা একটু টাচ দিয়ে যাই। সেটি হলো যে কাজী নজরুল ইসলাম রক্ত মাংসে গড়া একজন মানুষ ছিলেন। শুধু রক্ত মাংসে গড়া মানুষ নয়, তিনি একজন সুপুরুষ ছিলেন। এবং তিনি কতটা সুপুরুষ এবং মানুষকে কিভাবে আকৃষ্ট করতে পারতেন তার ব্যক্তিত্ব, তার চারিত্রিক গুণাবলী দিয়ে,
সেটার অনেক প্রমাণ অনেকের লেখা থেকে, অনেকের স্মৃতিচারণ থেকে আমরা পাই। তার মধ্যে একটি আমি রেফার করব, সেটি হলো প্রতিভা বসু। প্রতিভা বসুর আপনাদের যাদের সুযোগ হয়েছে, যারা নিশ্চয়ই পড়েছেন জীবনের জলছবি, প্রতিভা বসু। সেখানে কাজী নজরুল ইসলামকে দেখার ১ম অভিজ্ঞতা যে কেমন দেখতে কেমন ছিলেন কাজী নজরুল ইসলাম, এবং আমরা জানি যে কাজী নজরুল ইসলামের সরাসরি আ আ শিক্ষার্থীও ছিলেন প্রতিভা বসু পরে। প্রতিভা সোম ছিলেন। পরবর্তীতে বুদ্ধদেব বসুর সাথে বিয়ে হওয়ার পরে তার নাম হয়েছে প্রতিভা বসু। তো যাই হোক, প্রতিভা বসুর বিবরণীটা আপনারা যারা দেখেননি, পড়েননি, আপনারা একটু পড়ে নিবেন যে জীবনের জলছবি থেকে। তো কাজী নজরুল ইসলামকে দেখে সবাই আকৃষ্ট হতো। তার ব্যক্তিত্বের কারণে, তার গুণাবলীর কারণে ইত্যাদি। তো এই রক্তমাংসের গড়া মানুষটি তিনি পৃথিবীকে ভালোবেসেছেন। যত ফুল তত ফুল কণ্টক জাগে, মাটির এই পৃথিবী তাই এত ভালো লাগে। তো মাটির এই পৃথিবীতে তার যেই লৌকিক প্রেম যদি আমরা বলি, তাহলে প্রথমেই যে নামটি আসে সেটি হলো নার্গিস। আ নার্গিস হচ্ছে তার বাড়ি, আমরা জানি সবাই যে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুর নামে একটি গ্রাম। দৌলতপুর। এই দৌলতপুর গ্রামের বাসিন্দা আ সৈয়দা খাতুন, তার নাম ছিল সৈয়দা খাতুন। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম তার নাম দিয়েছিলেন আ আ নার্গিস। নার্গিস নামটি কাজী নজরুল ইসলামের দেওয়া, ইরানের একটি ফুল। তো সেই ফুলের নামে তিনি নামটি দিয়েছিলেন নার্গিস। তো নার্গিসের সাথে কাজী নজরুল ইসলামের পরিচয়টি কিভাবে হয়েছিল আমরা সেই বিষয়টিও অনেকেই জানি, সবাই জানি হয়তোবা। যে কলকাতায় নার্গিসের মামা, আপন মামা আলী আকবর খান। আলী আকবর খান তিনি একজন খুব প্রতিষ্ঠিত পুস্তক ব্যবসায়ী ছিলেন কলকাতায়। তিনি বেসিক্যালি ছোটদের বই প্রকাশ করতেন, পাঠ্যপুস্তক তিনি প্রকাশ করতেন। তো কাজী নজরুল ইসলাম আ কিন্তু আমাদের মনে রাখতে হবে, তখনও কিন্তু তিনি বিদ্রোহী কবিতা লিখেননি। তো আমাদের হয়তো অনেকেরই ধারণা হতে পারে যে বিদ্রোহী কবিতা লেখার পরে তিনি একেবারে বিখ্যাত, মানে নিঃসন্দেহে বিদ্রোহী অভিধাটি তার রাজমুকুট হয়ে গেছে বিদ্রোহী লেখার পরে। কিন্তু বিদ্রোহী কবিতা লেখার আগেও কাজী নজরুল ইসলাম কিন্তু অত্যন্ত পপুলার ছিলেন, এবং তার অনেক বিখ্যাত লেখা কিন্তু বিদ্রোহী কবিতার আগেই তিনি লিখেছেন। তো সেইসব কারণে এই আলী আকবর খান, নার্গিসের যিনি মামা, আপন মামা, তিনি চেয়েছিলেন যে কাজী নজরুল ইসলামকে যদি একটু ঘনিষ্ঠভাবে একেবারে নিজের মতো করে পাওয়া যায়, এবং তার কাছ থেকে যদি ছোটদের বইয়ের পান্ডুলিপি নেওয়া যায়, তাহলে খুব ভালো কাটতি হবে। বইয়ের খুব ভালো কাটতি হবে। তো সেটা হয়তো তার ভেতরে ছিল, মনের মধ্যে সেই স্বপ্নটি ছিল যে সেই স্বপ্ন থেকে হয়তোবা তিনি কাজী নজরুল ইসলামকে তিনি ইনভাইট করলেন কুমিল্লায় তার গ্রামের বাড়িতে। আমি সব বলে আমি সময় নষ্ট করছি না, দর্শকদের বিরক্তির কারণ হব না। তো তিনি কুমিল্লায় আসলেন আলী আকবর খানের সাথে। কিন্তু যেদিন কুমিল্লা রেল স্টেশনে এসে নামলেন ১৯২১ সালের দিকে, তো রাতের বেলায়, গভীর রাত। তো গভীর রাতে কুমিল্লা শহর থেকে দৌলতপুর বেশ দূরে। তো গভীর রাতে দৌলতপুর গ্রামে আসা সম্ভব নয়। তো সেই কারণে রাতের বেলায় আ খান সাহেবের আ বা আ সহপাঠী ইন্দ্রকুমার সেনগুপ্তের আ ছেলে। তো সেনগুপ্তদের বাড়িতে তারা রাত্রি যাপন করলেন। তো সেই রাত্রি যাপনে সেইখানে আবার তাদের সাথে বেশ নজরুল যেমনটি বলেছি যে যেখানে গিয়েছেন সকলকে তিনি ভালোবেসেছেন এবং সকলের আপন হয়ে গেছেন তিনি। মানুষকে আপন করে নিতে তার খুব সময় লাগতো না। এটা তার একটা বিশেষ একটা গুণ ছিল। তার যে দেল খোলা হাসি, মানুষকে আকৃষ্ট করার একটা বড় উপকরণ ছিল সেটি। তো এক রাতেই বা একদিনেই ওই পরিবারের সাথেও তার খুব ঘনিষ্ঠতা হয়ে যায়। তিনি আম আ আ সেখানে মা, খালা, মাসিমা সম্পর্ক তৈরি হয়, বা সেই বাড়িতে কিন্তু আমরা জানি যে গিরিবালা দেবীর তিনি বিধবা ছিলেন, তার কন্যা আশালতা সেনগুপ্তা। সেখানে পরিচয় হয়। তো যাই হোক, তারা যথারীতি দৌলতপুরে চলে আসলেন। তো দৌলতপুরে ২ মাস ১৬ দিন বা ৭৩ দিন, 73 ডেইজ দৌলতপুরে কাজী নজরুল ইসলাম ছিলেন একটানা। এটা কিন্তু একটা দীর্ঘ সময় বলা যায়। যে 73 ডেইজ দৌলতপুরে, একটা আ একেবারে খুব নীরব নিভৃত একটি পল্লী গ্রাম। সেই গ্রামে কাজী নজরুল ইসলাম ছিলেন। তো সেইখানে আ আলী আকবর খান তার যে ভাগ্নি নার্গিসের সাথে একটি পর্যায়ে পরিচয় হয়। একটি অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে নার্গিস একটি গান পরিবেশন করেছিলেন, এবং সেই বিয়েটি ছিল আলী আকবর খানেরই তাদের আত্মীয়দের মধ্যে একটি বিয়ে। তো সেই গান শুনে কাজী নজরুল ইসলাম খুব আকৃষ্ট হয়েছিলেন তার প্রতিভার কাছে। প্রতিভার গুণে আকৃষ্ট হয়ে নার্গিসের সাথে তার একটা
সম্পর্ক তৈরি হয়। একটা সম্পর্ক, তিনি তাকে স্নেহ করেন। এবং কুমিল্লায় দৌলতপুরে সেই সময় কিন্তু তিনি অনেক লেখা, অনেক সুন্দর, সুন্দর কবিতা, গান, ছড়া লিখেছেন সেই সময়টিতে, সেদিকে আমরা যাচ্ছি না। তো নার্গিসের সাথে তার এই যে আ পরিচয় হলো, অ্যাটাচমেন্ট হলো, একটি পর্যায়ে আলী আকবর খান অফার করলেন যে, "আমার ভাগ্নিকে আপনার সাথে" যাই হোক একটা বিয়ের বিয়ে নজরুল রাজি হলেন এবং বিয়েটাও হয়ে গেল। বিয়েটাও হয়ে গেল ১৯২১ সালের এই ঘটনা। বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের পরে এখন কাজী নজরুল ইসলাম যে কেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, সেটা হয়তো খান পরিবার এটা ধারণা করতে পারেননি। সেই জায়গাটিতে তারা একটা ভুল করেছিলেন। তো খান পরিবার নজরুলকে বললেন যে, "আ এই অবস্থায় আপনার বিয়ে হয়ে গেল, ঠিক আছে। কিন্তু কলকাতায় আমরা আপনার থাকার বন্দোবস্ত সবকিছু করার পরে দেন নার্গিসকে আপনি নিয়ে যান। আপাতত কিছুদিন এইখানে থাকেন।" তো সেই বিষয়টি নজরুলের কাছে পছন্দ হয়নি। তার আত্মসম্মানে, তার ব্যক্তিত্বে লেগেছে। যে অনেকটা ঘর জামাইয়ের মতো। কাজী নজরুল ইসলাম তখন নার্গিসকে বললেন যে, "এইখানে থাকা যাবে না। চলো আমরা বেরিয়ে যাই।" তো নার্গিস তখন সেই সময়ের যে সামাজিক প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটে এই রাতের বেলায় ঝড় বৃষ্টি ছিল, আবার আষাঢ় মাস। আষাঢ় মাসের ৩ তারিখ ঝড় বৃষ্টি ছিল। তো সেই অবস্থায় নার্গিসের পক্ষে নজরুলের সাথে যাওয়াটা নার্গিস সমর্থন করেননি। নার্গিসও বললেন যে, "না, আপনি কিছুদিন এখানে আমরা থাকি। তারপরে না হয় ফ্যামিলি যেভাবে চাচ্ছে সেভাবে আমরা যাব।" কিন্তু কাজী নজরুল ইসলামের জীবনটি আমাদের খেয়াল রাখতে হবে। তিনি শুধু ফরওয়ার্ড থিংকার ছিলেন কিন্তু। তিনি কিন্তু কখনোই পেছনে ফিরে তাকাতেন না। এবং যদি তার ব্যক্তিত্বে আঘাত লাগে এরকম কোনো বিষয় কিন্তু তিনি জীবনে কখনো অ্যালাও করেননি। তো কাজী নজরুল ইসলাম রাতে একাকী তিনি বেরিয়ে গেলেন কিন্তু। এবং সেই সময় ওই যে কুমিল্লার সেন পরিবারও কিন্তু এই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। তো সেন পরিবারও নজরুলকে বলল যে তাদের সাথে যেন নজরুল যান। তো নজরুল সেই কথাও রাখেননি। তিনি একাই হেঁটে সেই দৌলতপুর থেকে অনেক দূর সেই কুমিল্লা শহরে হেঁটে তিনি চলে আসলেন। তো যাই হোক, এই যে নার্গিসের সাথে তার এই যে আ আমি বলব যে ২ আড়াই মাস যে তিনি দৌলতপুরে ছিলেন এবং একটি পর্যায়ে নার্গিসের প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছে এবং সেই ভালোবাসা থেকে বিয়ে হয়েছে। কিন্তু আ আ ওই রাতেই তিনি চলে গেছেন। কিন্তু নার্গিসের প্রতি তার যে প্রেম, তার যে ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু সারাটি জীবন অক্ষুণ্ণ ছিল। একেবারে কোনো ধরনের কোনো ঘাটতি কখনোই পরিলক্ষিত হয়নি। যেটা কাজী নজরুল ইসলাম তার বিভিন্ন লেখায়, বিভিন্ন কবিতায়, গানে আ বহু সৃষ্টি আমরা পেয়েছি এই প্রেমের বিরহের কারণে। বিরহ যদি না হতো, যেটা আমি শুরুতেই বলেছিলাম, কাজী নজরুল ইসলাম বলেছেন যে, "এই বিরহের কারণেই আমি বিদ্রোহী হয়ে উঠতে পেরেছিলাম। এই বিরহের কারণেই এই অগ্নিবীণা বেজে উঠেছিল।" তো সেই ক্রেডিট নার্গিসের। এই একদিকে ধন্যবাদ। নার্গিস, জি, আ ভাই, হ্যাঁ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভাই, আপনি চমৎকার করে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন এবং আ নার্গিসের যে বিষয়টি আমরা এতকাল বিভিন্ন পুস্তক, বই বা প্রবন্ধে পড়েছি, সেটি আজকে একজন নজরুল গবেষকের মুখ থেকে আমরা শুনলাম এবং এটি রেকর্ড হয়ে থাকলো, যেটি হয়তো আগামী ৫০ বছর, ১০০ বছর পরে যারা নজরুল গবেষণা করতে আসবেন, তারা এখান থেকেও অনেক তথ্য পাবেন বলে আমি আশা করছি। আর আরেকটি বিষয়, একজন দর্শক এবি সিদ্দিক একটি মন্তব্য করেছেন, যেটি আপনাকে আমি বলে রাখি। এটি আমরা হয়তো আগামী পর্বে এটা নিয়ে আপনার সঙ্গে আবার আলোচনায় বসবো। উনি বলছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি যে একজন সুফি, এই বিষয়টি নিয়ে যদি একটু কিছু বলতেন। তো ওনার সুফিবাদ নিয়েও আমরা কথা বলবো, অবশ্যই কথা বলবো। যেহেতু আমাদের আগামী পর্বটি হবে জাতীয় জাগরণের কবি এবং রেনেসাঁসের কবি। সেখানে নিশ্চয়ই সুফিবাদের বিষয়টিও আসবে আরকি। তো রিজাত ভাই, আপনি খুব সংক্ষেপে, মানে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি এই প্রেম পর্বটির নার্গিস পর্ব থেকে শুরু করে কলকাতা পর্যন্ত শেষ করে দিবেন। আপনার হাতে সময় দেবো আমি অন্তত ২ মিনিট। তার আগে আমি যে কথাটি বলতে চাচ্ছি, একজন আমেরিকান ফিলোসফার রয়েছেন, তিনি একটি কথা বলেছিলেন। কথাটি হলো এইরকম: "দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ বাট দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান"। এর বাংলা করলে দাঁড়ায় হচ্ছে এইরকম: বিশ্বের ইতিহাস হলো কিছু মহান পুরুষের জীবনী মাত্র। তো এই যে এটা সম্ভবত জন কার্লাইলের লেখা, সম্ভবত আরকি, আমি এক্সাক্টলি নামটা দার্শনিকের মনে নেই এই মুহূর্তে আরকি, বাট আমার ডায়লগটা মনে আছে। দ্য হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড ইজ বাট দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান।
অর্থাৎ পৃথিবীর ইতিহাস হলো কিছু মহান পুরুষের জীবনী মাত্র। বাহ! তো আমরা এমন একজন মহান পুরুষকে সামনে ধন্যবাদ। রেখে কথা বলছি। আজকে চলছে ২য় পর্ব। জাতির সামনে একজন আইকনকে দাঁড় করে দিতে হয়, যাতে করে তরুণ প্রজন্মরা সেই আইকনকে সামনে রেখে বেড়ে ওঠে। তো আমাদের সামনে একজন আইকন রয়েছেন, তিনি কাজী নজরুল ইসলাম। যাকে সামনে নিয়ে আমরা আগামী প্রজন্মকে দেখাতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে আগামী প্রজন্ম যেন এই আইকনের কি কি আইকনিক বিষয় ছিল, কেন তিনি আইকন হয়ে উঠলেন, এবং এই বিষয়ে চমৎকার করে আমাদেরকে বারবার বয়ান করছেন মোহাম্মদ জিহাদউদ্দিন ভাই। আমরা আবার চলেছি তার কাছে। জিহাদ ভাই, আপনি সংক্ষেপে শেষ করে দিবেন, কারণ অনুষ্ঠানটি আমরা একেবারেই শেষ হতে চলে আসছি আজকে। তো তারপরে কি হলো? জি, ধন্যবাদ। আসলে সংক্ষেপে বলা খুব কঠিন। কিন্তু আসলে সময়ও তো অনেক চলে গেল। ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে কাজী নজরুল ইসলামের সাথে নার্গিসের যে এই প্রেম আ পরিণয় এবং তার পরিণতি, এটাও কিন্তু আমাদের জন্য ইতিহাসের একটা বড় একটা অধ্যায় আমাদের। যে একজন আ আ এবং সেইখান থেকে দেখুন আ সকল এই বিরহটাই তো বিধাতার। এটা নজরুলের যে কয়েকটা গান আমি যদি একটু ছোট্ট করে একটু শুধু শিরোনামগুলা বলি। যে তিনি যখন নার্গিসকে তিনি লিখছেন, আ আ প্রায় ১৬ বছর পরে নার্গিসের উদ্দেশ্যে তিনি একটি চিঠি লিখলেন। সেই চিঠিটা আমি পড়ছি না। তিনি একটি গান লিখেছিলেন নার্গিসের উদ্দেশ্যে যে, "যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে? ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে। আমি গান গাহি আপনার দুঃখে, তুমি কেন আসি দাঁড়াও সম্মুখে? আলিয়ার মতো ডাকি উনার নিশীথ অন্ধকারে। দয়া করো মোরে দয়া করো, আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা। শত কাঁদিলেও ফিরিবে না প্রিয় সেই শুভ লগনের বেলা। আমি ফিরি পথে তাহে কার ক্ষতি? তব চোখে কেন সজল মিনতি? আমি কি ভুলেও কোনদিন এসে দাঁড়াইয়াছি তব দ্বারে?" এটা একটা গান। আরেকটি হলো আজও মধুর বাঁশুরি বাজে। গোধূলি লগনে বুকেরও মাঝে আজও মনে হয় সহসা কখনো। জলে ভরা দুটি ডাগর নয়ন ক্ষণিকের ভুলে সেই চাঁপা ফুলে ফেলে ছুটে যাওয়া লাজে। হারানো দিন বুঝি আসিবে না ফিরে, মন কাঁদে কেন স্মৃতির তীরে। তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলিয়াছি ভুলিনি সে যেন। গোমতীর তীরে পাতার কুটিরে আজও সে পথ চাহে সাঁঝে। আরেকটি গান বলবো আমি, যেটা হলো মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে। যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে। তমাল তরু চাঁপালতার মতো জড়িয়ে কত জনম হলো গত। সেই বাঁধনের ছিন্ন আজও জাগে হিয়ার ধারে থরে থরে। পাহর ডোরে বেঁধে আজও ঘুমের ঘোরে যেন, ঝড়ের বনলতার মতো লুটিয়ে কাঁদো কেন। বনের কপোত কপোতাক্ষীর তীরে পাখাই পাখাই বাঁধা ছিলাম নীড়ে, চিরতরে হলো ছাড়াছাড়ি নিঠুর ব্যাধের স্বরে। এই শেষের লাইনটা আমি মার্ক করছি যে চিরতরে হলো ছাড়াছাড়ি নিঠুর ব্যাধের স্বরে। এই যে নিঠুর ব্যাধ বা বিধি আমরা যাই বলি না কেন, যে এই বিধির বিধানের কারণেই হয়তো আমাদের চিরতরে ছাড়াছাড়ি হয়ে গেল। কিন্তু এই জায়গাটিতেও দেখুন এইখানেও কিন্তু তার যে আ কোন ধরনের কারাপশন ছিল না। এখানেও কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাই। আমরাও আমরা স্বাভাবিক মানুষ যারা, অনেকেই হয়তো যেটা করবে যে একজন সুন্দরী রূপসী তরুণী তিনি বারবার নিবেদন করছেন আ আ তার কাছে নিজেকে সঁপে দিচ্ছেন বারবার। কিন্তু কাজী নজরুল ইসলাম in the meantime তিনি যেহেতু বিয়ে করে ফেলেছেন, আমরা পরবর্তীতে আমরা সেই পর্ব আজকে সেই কথা বলে আর সময় নষ্ট করা যাবে না। যে দুলির সাথে বা যেটা প্রমীলা নজরুল ইসলাম বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে তিনি যদি আরেকটি মেয়ের সাথে সম্পর্ক রাখেন, এটা কত বড় কারাপশন হতে পারে, সেই কারাপশন কিন্তু কাজী নজরুল ইসলাম করেননি। তার প্রেম ছিল, প্রেমকে তিনি প্রেমের জায়গায় রেখেছেন, সেইটাকেও তিনি কলুষিত হতে দেননি। বরং আমরা দেখব যে এই যে ১৬ বছর নার্গিস অপেক্ষা করেছেন, সেই অপেক্ষার পালা কিন্তু কাজী নজরুল ইসলাম কি নজরুল ইসলাম নিজেই খুব সুন্দর করে তার একটা সমাধান তিনি দিয়েছেন। কাজী নজরুল ইসলাম নার্গিসকে তিনি রাজি করিয়েছেন যে কবি আব্দুল হাকিম, যিনি আলী আকবর খানের যে প্রেস যে ছিল, পরবর্তীকালে বাংলা বাজারে এটা সেট আপ করা হয়েছিল কলকাতা থেকে দেশ বিভাগের পরে। তো সেই প্রেসের ম্যানেজার ছিলেন কবি আব্দুল হাকিম, তিনিও কবিতা লিখতেন আব্দুল হাকিম। সেই আব্দুল হাকিমের সাথে নার্গিসের কিন্তু দ্বিতীয় বিয়ে হয় এবং তার আগে তাদের ডিভোর্স নেওয়া হয়। তো কাজী নজরুল ইসলাম নিজে একবার কিন্তু এসে তাদের সাথে দেখা করে গেছেন কিন্তু, এবং আব্দুল হাকিমকে তিনি বলেছেন যে এই যে একটা গানের মধ্যে আছে না, যে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, যে কহিও তারে আমারও প্রিয়ারে, আমারও অধিক যেন ভালোবাসে তারে। হ্যাঁ, তিনি হয়তো আব্দুল হাকিমকে বলে গেছেন যে তুমি আমার চেয়ে বেশি আমার প্রিয়াকে তুমি ভালোবেসো। মানে প্রেমের জায়গাটাকে তিনি কিন্তু কলুষিত হতে দেননি। আবার একইভাবে
এই জীবনকে তিনি নষ্ট হতেও দেননি। তিনি নিজেও সংসার করেছেন, আবার নার্গিসকেও কিন্তু তিনি সংসারী হতে সাহায্য করেছেন। এখান থেকেও কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম কিন্তু শিক্ষা নিতে পারে যে অনেক আমাদের সাহিত্যে অনেককে আমরা দেখবো হয়তোবা যে পরকীয়ায় জড়িয়ে যান, তারা হয়তো মেয়ের বয়সে কাউকে বিয়ে করে সমাজের লজ্জার কারণ হন। তারা কেমন করে মডেল থাকবেন? একজন সাহিত্যিক, একজন কবি, তিনি তো সকল পাঠকের মডেল। পাঠক তার আদর্শকে খুঁজতে চায় তার মধ্যে। কাজী নজরুল ইসলাম তার আদর্শের জায়গায় সামান্যতম কোনো ছাড় দেননি। ইভেন তার প্রেমকে অক্ষুণ্ণ রেখেও তিনি তার আদর্শকে তিনি অক্ষুণ্ণ রেখেছেন। সেই জায়গাতেও কাজী নজরুল ইসলাম অনন্য ছিলেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জাহিদউদ্দিন ভাই। আজকে চমৎকার গঠনমূলক কিছু কথা আপনি বলেছেন, যেগুলো আগামী প্রজন্ম যারা কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা করবেন, তার সাহিত্যে তারা ঢু মারবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তিনি আজকে লিখেছেন, যেগুলো আগামী দিনের জন্য খুবই দরকারি বলে বিবেচিত হবে। এবং নজরুল যে শেষ পর্যন্ত করাপ্টেড সোল ছিলেন না, অর্থাৎ দূষিত আত্মা ছিলেন না, সেটি কিন্তু চমৎকার করে আজকে নজরুল গবেষক মোহাম্মদ জাহিদউদ্দিন আজকের এই বয়ানে রাখলেন। এবং আমরা আগামী বুধবার আবারও রাত 9টায় আমরা হাজির হচ্ছি। আশা করছি যদি পৃথিবীতে মিসাইল বন্যায় যদি ধ্বংস না হয়ে যায়, এই পৃথিবীতে এখন মিসাইল বন্যা বয়ে যাচ্ছে এবং পৃথিবীতে দুষ্টরা ক্রমশ থাবা বিস্তার করছে, আমরা সবসময় শান্তির পক্ষে আমরা কথা বলি এবং কবিতা সবসময় শান্তি চায়। শিল্প সাহিত্যের মানুষরা, যারা বিবেকবান মানুষ, যারা মানবতাকে রক্ষা করতে চায়, তারা কখনোই চায় না অবিবেচক দুষ্কৃতিকারী এবং সমাজে হানাহানি সৃষ্টিকারী কোনো নেতা কোনো দেশ দখল করুক, কোনো জায়গায় গিয়ে আঘাত করুক, কোনো জায়গায় ধ্বংসলীলা চালিয়ে যাক। অথচ দেখা যাচ্ছে এখন পৃথিবীতে মানুষের, শিশুদের, নারীদের কোনো মূল্য নেই। আকাশ থেকে পাখির মতো গুলি করে, মিসাইল ছুড়ে মানুষকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই পৃথিবীতে কোটি কোটি শিশু অনাহারে ভুগছে, সেখানে খাদ্যের কোনো জায়গা নেই, কিন্তু কোটি কোটি ডলার ব্যয় করে অস্ত্র তৈরি করা হচ্ছে মানুষকে হত্যা করার জন্য। এই ধরনের হত্যালীলা বন্ধ হোক এবং যুগে যুগে সব জায়গাতে সব সময়ের জন্য নজরুলের মতো যারা মানবতার পক্ষে, যারা মুসলিমের পক্ষে, জালেমের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে কথা বলেছেন, সেই বাণীগুলো আমাদের সামনে আসুক। বিশ্ব বিবেক জাগ্রত হোক, মানুষ মানুষকে ভালোবাসুক, মানুষ মানবতাকে ধারণ করে একজন মানুষ আরেকজন মানুষের বিপদে এগিয়ে আসুক। আমরা মোহাম্মদ জাহিদউদ্দিনের দীর্ঘ 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 হায়াত প্রার্থনা করছি এবং তার কাছ থেকে আমরা যতগুলো পাবো এপিসোড সংগ্রহ করার মতো আমরা ধারণ করব। দুটো করেছি, যদি উনি 20টা এপিসোড দেওয়ার মতো যদি উনি ধৈর্য ধারণ থাকেন, আমরা নেব। কেন নেব? এইগুলি কথাগুলো খুব দরকার, কারণ পৃথিবীটা এখন এমন এক জায়গায় চলে গিয়েছে। আপনি দেখুন, কথা নেই বাড়তে রাতের অন্ধকারে 5 দিন পূর্বে ইরানে যে আঘাতটি হয়েছে, এটি আসলে কিসের আঘাত, কিসের ইঙ্গিত বহন করছে? তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পৃথিবী কি হবে? আর 800 কোটি মানুষের পৃথিবী, একবার ভাবুন তো, 800 কোটি মানুষের পৃথিবীতে যদি হঠাৎ করে এরকম তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, মানুষের কি হবে এখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমি একটু ইন্টারাপ্ট একটু করে ফেলি, মাফ করবেন। এই যে কথাগুলো আপনি বললেন, কাজী নজরুল ইসলাম তার ফরিয়াদ কবিতার মধ্যে বলছেন ঠিক একই কথা, যে আকাশ হতে ঝরে তব দান, আলো ও বৃষ্টি ধারা, সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাগুলি হানে কারা, উদার আকাশ বাতাস কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা, তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান, হবে না সত্য দৈত্য মুক্ত, হবে না এর প্রতিবিধান? নজরুল প্রশ্ন রেখেছেন বিধাতার কাছে যে এই আকাশে কেন কামান দেখবো আমরা? এখানে তো সূর্য তারা দেখবার কথা, ভালোবাসার তারা থাকবার কথা। এখানে 100 বছর আগে একজন কবি 100 বছর আগে একজন কবি যে কথাটি লিখে গিয়েছেন, আজকের এই দিনে সে কথাটি কতটা সত্য, কতটা বাস্তব ভাবে আমাদের সামনে, কতটা বাস্তব। এই কারণেই কিন্তু তিনি আমাদের কাছে আইকনিক রোল মডেল হিসেবে দাঁড়িয়ে গেছেন।
এবং তরুণদের জন্য আইকন হিসাবে নজরুল যুগে যুগে একদম। সব সময় যেন থাকবেন। এবং একদম। যে কথা আরেকটি কথা তৌফিক ভাই, আমি আবার একটু ইন্টারাপ্ট করে ফেলি, মাফ করবেন। আজকে যারা দর্শক শ্রোতারা যুক্ত হয়েছেন তাদের অনেকেরই হয়তো তরুণ বয়সী তরুণ, তারা লৌকিক প্রেমও তারা করবেন, এবং প্রেম তো সবার মধ্যেই সহজাত। এটা ইনহেরেন্ট। সব মানুষের মধ্যে প্রেম থাকবে। এখন প্রেমটার ধরনটা কি হবে? সবার প্রতি প্রেম থাকতে হবে। প্রেমটাও হতে হবে সর্বজনীন। সেটা হবে করাপশন মুক্ত হতে হবে। এবং সেই জায়গাতেও নজরুল দেখুন, লৌকিক প্রেমেরও নজরুল যেই সৃষ্টিগুলো রেখে গেছেন, প্রেমে তো নজরুলকে আমাদের লাগবে। যেমন মোর প্রিয়া হবে ঈশ্বরানী, দেব খোঁপায় তারার ফুল। হ্যাঁ? এই উপমা একজন প্রিয়াকে, প্রেয়সীকে কেমন করে সাজাতে হবে, এই 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 জিনিস তো নজরুলের কাছ থেকে আমাদের শিখতে হবে। আবার বিরহের মধ্যেও নজরুলই, হ্যাঁ, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, হ্যাঁ, বাহিরে ঝড় বহে। এই নজরুলই তো আমাদের প্রেম শিখিয়েছেন, বিরহ শিখিয়েছেন, এবং এর মধ্যে কিভাবে কারাপশন মুক্ত থাকতে হবে, সবকিছুর ঊর্ধ্বে নিজেকে শুদ্ধ রাখতে হবে, সে বিষয় নজরুলই আমাদেরকে শিখিয়ে গেছেন। সুতরাং নজরুলের কাছেই আমাদের আসতে হবে, ফিরতে হবে, থাকতে হবে। আমরা তাহলে আমরা আমাদের এই জীবনটাকে সুন্দর প্রেমের বন্ধনে, প্রেমের যে মহাসমুদ্র তিনি তৈরি করে গেছেন, সেই মহাসমুদ্রে আবাহন করে আমরা স্বস্তি লাভ করতে পারব। সরি, আমি ইন্টারাপ্ট করলাম। না, একদম ঠিক আছে। আপনি সুন্দরভাবে সঠিক সময়ে সঠিক কবিতা এবং সঠিক কথাগুলো বলেই আজকের অনুষ্ঠানটি আমরা একেবারে শেষ জায়গায় নিয়ে গেলাম, কিন্তু শেষ হয়েও না হইল শেষ। প্রিয় দর্শক যারা দেখছেন, পৃথিবীর 11টি দেশ থেকে যারা অনুষ্ঠানটি শেয়ার নিয়েছেন, সকলের প্রতি রইল টিম উদ্যানের কৃতজ্ঞতা। এবং আমরা আগামী বুধবার ঠিক রাত 9টায়, যদি পৃথিবীতে মিসাইল বৃষ্টি হয়ে ধ্বংস না হয়ে যায়, আমরা আবারও আসছি নজরুলের, রেনেসাসের কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলাম বিষয়ে আমরা জ্ঞান গর্ব আলোচনা শুনবো আমাদের নজরুল গবেষক মোহাম্মদ জিহাদ উদ্দিনের কাছ থেকে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। একটি সুন্দর পৃথিবী বিনির্মাণে আমরা সকলেই একসঙ্গে, একযোগে, হাতে হাত রেখে এক পথে বেরিয়ে পড়ি মানুষের জন্য, মানবতার জন্য। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ জিয়াদ ভাই সময় দেওয়ার জন্য। আমরা আগামী বুধবার আবারও আপনাকে নিয়ে বসছি রাত 9টায়, নতুন করে অতিথিকে সঙ্গে নিয়ে আসব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হোক। আল্লাহ হাফেজ। এবং জয় হোক, জয় হোক, সত্যের জয় হোক, শান্তির জয় হোক, শান্তির জয় হোক। একদম। ধন্যবাদ।